পড়ো সৈকত। My heart aches and a drowsy numbness pains. স্যার এরকম করে পড়বো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পড়ো না, পড়ে তার মানে বলার চেষ্টা করো, বাকিরাও বলবে মানে, তুমি একা নও। আচ্ছা, ফার্স্ট লাইন বাই লাইন বলবো নাকি স্ট্যান্জা বাই স্ট্যান্জা? 4 লাইন করে বলো, এক ওকে, লাইনে তো অনেক সময় মানে দাঁড়াবে না। হ্যাঁ। My হুম, heart aches and drowsy numbness pains, my sense as though of hemlock I had drunk or emptied some dull opiate to the drains. One হুম, minute passed and lithe word had sunk. মানে এখানে বলতে চাইছে কবির হৃদয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং তিনি এক ধরনের ডালনেজে, এক ধরনের নামনেজে চলে গেছেন। হুম, তার সেন্স এখন এরকম তিনি ফিল করছেন যে তিনি কোনো এক হেমলক পান করেছেন। হেমলক এক ধরনের ওয়াইন জাতীয় জিনিস। অর এমপ্টিড সাম ডাল ওপিটেড, বা তিনি হয়তো তার যে ধমনী আছে সেই ধমনীর মধ্যে কোনো এক ওপিয়েট ধরনের কোনো এক ওয়াইন সেটি হয়তো আহ, ইয়ে করেছেন, ঢেলেছেন। এটার 1 মিনিট অতিক্রান্ত হয়েছে এবং তার মনে হচ্ছে তিনি লিথি ওয়ার্ড, মানে সেই যে বাইবেলের যে নদীটা, লিথি নদীটা, আমরা হুম। যেটা ওই ইয়েতে পেয়েছিলাম, ড্রিম চিলড্রেনে পেয়েছিলাম, সেই নদীটার দিকে তিনি হয়তো ডুবে যাচ্ছেন। আচ্ছা, বাকি স্যার আর কেউ? এই অবধি বাকি আর কেউ? বাকি যারা আছো? এটা একটা ওড, যিনি মানে এর মধ্যে অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে এবং পার্সোনাল একটা নোট আছে। হুম, এটা কিট লিখেছিলেন 1819-এ। উনি একজন ফ্রেন্ডের বাড়িতে ছিলেন, সেখানে হুম, উনি একসময় গার্ডেনে বসে নাইটিঙ্গেলের সংটাকে হিয়ার করেন এবং হুম। সেটা হিয়ার করার পরে ওনার মধ্যে যে ফিলিংস গুলো আসে সেগুলো উনি এর মধ্যে দিয়ে রিলেট করার চেষ্টা করেছেন। ইনিশিয়াল যে ফিলিংটা এসেছিল ওনার মনের মধ্যে সেটা ছিল ফিলিং অফ স্যাডনেস, বাট লেটার অন সেটা ওভারকাম করে যান উনি আফটার হিয়ারিং দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ফর আ লং টাইম। আর প্রথমে যেটা অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে হেমলক একটা পয়জনাস ড্রাগ। ওনার মনে হচ্ছে যে উনি কোনো ড্রাগের এক্স্যাক্টলি। এফেক্টে রয়েছেন বা হয়তো কোনো ওপিয়াম খেয়ে নিয়েছেন, একদম টু দ্য ড্রেন্স, মিন্স টু দ্য লাস্ট ড্রপ he ইয়েস। has drunk. That is why a numbness has caused, a numbness has overcome his senses. But then he also feels that Lethe is a river of forgetfulness, সেটাও হয়তো উনি ক্রস করে গেছেন। এরকম ওনার ইনিশিয়াল ফিলিংসটা এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ভালোই বলেছো। তো দেখো এখানে যেটা বলছে, একদম আমরা যদি প্রথম 4 লাইনই ধরি এই সাঙ্ক পর্যন্ত, মাই হার্ট থেকে, তো এইখানে এই যে প্রথম যে 4 লাইন, এখানে মানে বোঝাচ্ছে তার অনুভূতি, তার যে মানে হার্ট, সেটা ব্যথিত, মানে খুব দুঃখে রয়েছে, একটা নেগেটিভ ব্যাপার, একটা তন্দ্রাচ্ছন্ন একটা অসাড়তা তাকে বেশ পীড়া দিচ্ছে। ঠিক আছে, এবং সে মনে করছে সে যেন হেমলক পান করছে। হেমলক হচ্ছে একটা বিষ। ঠিক আছে, হেমলক বিষ, মানে মৃত্যুর জন্য, বা মানে সিম্বলাইজ করছে মৃত্যুকে। ঠিক আছে, বা কেউ হয়তো দেখা যাচ্ছে যে মানে এখানে অবশ্যই একটা নদীর কথা উল্লেখ করছে, তুমি এই লেথে নদীর ক্ষেত্রে সেখানে সে তলিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো ভাবতে পারো। তো দেখো এই যে প্রথম 4 লাইন খেয়াল করো, তো সেখানে এই যে মাই হার্ট থেকে এই যে ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স, এই যে জায়গাগুলো রয়েছে না, এখানে কবি মূলত যেটা বোঝাতে চাইছেন যে সে যে শুধুমাত্র কষ্ট পাচ্ছেন সেটা নয়, এই যে তার মধ্যে একটা ড্রাউজিনেস, একটা তন্দ্রাচ্ছন্ন যে আহ অসাড়তা, সেটা না তার গোটা অনুভূতি, তার যে ফিলিংস, তাকে মানে দ্যাট হ্যাজ বিন শ্রাউডেড, সেটাকে ঢেকে রেখেছে। এবং তোমাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু স্বাভাবিকভাবে মানে দ্য পোয়েট ডাজ নট অর ডিড নট রিলেটিং হিজ ফিজিক্যাল পেইন, বা তার যে শারীরিক যে ফ্যাটিগনেস আমরা বলতে পারি, ক্লান্তি, সেটাকে বোঝাচ্ছেন না, বা সেটার সঙ্গে সঙ্গে সেটাকেও হয়তো বোঝাচ্ছেন, তার সঙ্গে আরো গভীরে, আরো ডেপথে তিনি আহ প্রবেশ করছেন। তিনি মানে খেয়াল করে দেখো এই যে যন্ত্রণা, সেই অনুভূতিটাকে তিনি তুলনা করছেন একেবারে হেমলক বিষ পান করার সঙ্গে। তোমরা জানো হেমলক হচ্ছে একটা মানে তীব্র বিষ, যেটা এটা প্রাচীন গ্রীসে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, তার জন্য এই মানে হেমলক মানে তাদেরকে পান করানো হতো। যেমন সব থেকে বড় উদাহরণ কে বলতে পারবে? সক্রেটিস। সক্রেটিস কিন্তু মানে নিজের ইচ্ছায়
মানে সে বিরোধিতা করেছেন কিন্তু তিনি তার নিজের পয়েন্টে একেবারে স্টিক থেকেছে এবং তিনি স্বেচ্ছায় মানে মৃত্যুর হেমলক পাত্র কিন্তু পান করেছিল। তাহলে এখানে এই যে হেমলক শব্দটা, এটার উল্লেখ কি বোঝাচ্ছে, মানে কেন এটা উল্লেখ করা হচ্ছে? তার কারণ হচ্ছে তার যে যন্ত্রণা, তার সাথে একবার কোথাও গিয়ে যেন মেটাফোর মানে একটা ব্যবহৃত হচ্ছে সেই তুলনার ক্ষেত্রে। ওটার মতো হয়তো লাইক বা অ্যাজ দিয়ে বলেনি, কিন্তু সেই যন্ত্রণাটাকে সেই হেমলক পানের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং এই ধরনের যে মৃত্যুর মতো যে অনুভূতি, সেটা বোঝাচ্ছে যে তিনি তার চেতনার যে গভীর, মানে তার যেটা চেতনার গভীর কি বলা যেতে পারে ইংরেজিতে, যেটাকে আমরা আনকনসাস তো বলবো না, সাবকনসাস মাইন্ড, সেখানে তিনি বিলীন হয়ে যাচ্ছে। ঠিক আছে? অথবা এই যে ওপাই শব্দটা যেটা রয়েছে, তো অনেকটা ওই ব্যাপারটা হচ্ছে মানে লেথে লেথে তো একটু আগেই বললে যে গ্রিক পুরাণের একটা নদী, এই নদীটা কিসের জন্য সিম্বলাইজ করে? এটা হচ্ছে ফরগেটফুলনেস। ও যেমন বললো একজন যে মানে ক্ষমা বা এই সমস্ত ফরগিভ করে দেয়া, এই সব কিছুকে মানে বিস্মৃতি, সহজ বাংলায় বলতে গেলে, বা সহজ বাংলা তো নয়, বিস্মৃতি, এই বিস্মৃতিকে সিম্বলাইজ করে। তো তুমি যদি দেখো আহ মানে এর একটা মানে ব্যাকড্রপ আছে, সেটা হচ্ছে এই নদীর জল যদি কেউ পান করতো না, তাহলে অতীতের সবকিছু সে ভুলে যেত। এটা হচ্ছে তোমার গ্রিক পুরাণ অনুযায়ী এই লিথি নদীর জল যদি কেউ পান করে, সে তার অতীতে যা যা ঘটেছে, সেটা সুখকর অতীত হতে পারে বা দুঃখদায়ক মানে পাস্টও হতে পারে, হি অর শি উড ফরগেট ইচ অ্যান্ড এভরিথিং অফ হিজ অর হার পাস্ট। তাহলে এখানে এলি যে লিথির দিকে তলিয়ে যাওয়ার কথাটা কেন বলছে? কারণ কিডস তার যে বর্তমান সময়ে যে একটা জাগতিক যে দুঃখ কষ্ট এবং মানে জীবনের যে একটা অপ্রীতিকর বাস্তবতা, সেইখান থেকে সম্পূর্ণভাবে সে একটা ভুলে যাওয়ার মধ্যে ডুবে যেতে চাইছে। এটা মানে সে যে শুধু ডুবে যাচ্ছে তা নয়, ডুবে যেতে চাইছে। অর্থাৎ তার হয়তো অতীতটা এতটাই যন্ত্রণাদায়ক, সেখান থেকে অব্যাহতি পাওয়ার জন্যও হতে পারে। ঠিক আছে? তো এই যে লেথি নদীর ব্যাপারটা, এটা হচ্ছে ওটা তুমি যদি সেই জল পান করো, তুমি এর অতীত কিন্তু অনেকটা মানে তুমি তোমার অতীতের নয় অনেকটা ভুলে যাবে। তো এই প্রসঙ্গটাই বলা হচ্ছে। এবং তিনি এমন একটা মানে মেন্টাল স্টেট বা মানসিক অবস্থায় আছেন, যেখানে তিনি এই মুহূর্তে জীবনের যে একটা চাপ বা জীবনের একটা ভার, সেইটা আর বহন করতে পারছেন না। এবং হয় না একসময় যে ভাই ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ওইসব ভুলে যাই, আমি এইসব নিয়ে আর ভাববো না। দেখবে একটা সময় এতটা প্রবলেম হয়, তুমি সেটাকে একটা সময় রেজিস্ট করতে করতে সেটাকে ছেড়ে দাও, ভাই যা হওয়ার হবে। তো এখানে কবির যে মেন্টাল স্টেট, কোথাও গিয়ে যেন সেই পয়েন্টটাকে, ওই যে বললো না একদম শেষ বিন্দু পর্যন্ত, তো এক্ষেত্রে তার এই সূর্যের শেষ সীমানাটাকেও কিন্তু এটা একই সঙ্গে ডিনোট করছেন, যে তিনি আর জীবনের যে ভার, তিনি আর গ্রহণ করতে বা গ্রহণ নয়, কি বলে ওটাকে, বহন বহন করতে পারছেন না। এবং সবকিছু ভুলে গিয়ে এক প্রকার অবচেতন অথবা অচেতন এরকম একটা অবস্থার মধ্যে গিয়ে মুক্তি খুঁজছেন। এটা কিন্তু সেই গভীর তার যে বিষাদ বা মানে এই যে সবকিছুর থেকে যে পলায়নবাদিতা বা পালিয়ে যাওয়া, এসকেপিস যেটাকে বলে, বা যদিও পরবর্তীকালে দেখবো শুধু এটা এসকেপিস্ট বা এসকেপিজম এই ব্যাপারটাকে ডিনোট করছে না, কিন্তু প্রাথমিকভাবে এই সবেরই একটা মানে শক্তিশালী একটা ইমেজারি বা একটা চিত্র। এটা হচ্ছে প্রথম 4 লাইন, এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই নদীটার কথা। এটা বিস্তৃতির জন্য ফরগিভ ফরগেট সবকিছুর জন্য ব্যবহৃত হয়। এবং এখানে এই কথাটাও, এই হেমলকের সাথে সাথে সক্রেটিসের কথাটাও নোট করে নেবে, যে মানে এই হেমলক পাত্র পান করেছিল বা হেমলক পান করেছিল এরকম কোনো যদি ঐতিহাসিক চরিত্র থাকে, তাহলে সক্রেটিসের নাম আসবে। তারপরের 4 লাইন পড়ো এবং তোমরা ব্যাখ্যা দাও, তারপর আমি আসছি। এখান থেকে আর কোনো ডাউট আছে কি প্রথম 4 লাইনে? না স্যার, না নেই। স্যার, নেই। ঠিক আছে, বলো। এটা নোট আমার আজকে একটু রাত হবে, হ্যাঁ, আমি পুরোটা তৈরি করে উঠতে পারিনি, আমি দিয়ে দেবো শর্ট কোশ্চেন। আর তোমাদের একটা ওই বড় নাটক আছে, ওটার আমি কোশ্চেন অ্যান্সার আজকে বা কালকে দিয়ে দেবো। ওটা ক্লাস করানোর আগে শর্ট কোশ্চেন গুলো তোমরা পড়ে নেবে। আচ্ছা, আমি বলে দেবো যে তোমাদের টাস্ক কি থাকবে। পরেরটা পড় বাবা, অন্য কেউ পড়তে পারিস, সৈকতও পড়তে পারিস।
মরিয়ম পড়, মরিয়ম। হুম, পড়ো কেউ একজন। আমার সামনে না বইটা নেই, এই জন্য আমি পড়তে পারছি না। এ বাবা, আমি তো স্ক্রিনে শেয়ার করে রেখেছি, যাই হোক। যার কাছে বই আছে পড়ো। এটা অফ করে দাও, এটার দরকার নেই, এখানে কি আছে না It's আছে not না। through envy of thy happy lot, but being too happy in thine happiness, that thou lightwinged bright of the trees in some melodious plot. এই অবধি থাক, বলো। স্যার এখানে যে কবি আছেন তিনি একটি হ্যাপি ড্রাইড অর্থাৎ এক ধরনের ফরেস্টের এক ধরনের দেবীর সঙ্গে তার যে সুখের সেটা তুলনা করছেন, যে তিনি ততটা হ্যাপি হতে পারছেন না তিনি যতটা কিনা হ্যাপি, তার যতটা মেলোডিয়াস যে প্লটে তিনি যতটা হ্যাপিনেস দেখান সেটার সঙ্গে তুলনা করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি বিফলে তিনি ভেইন, আর তার যে তুলনাটা সেটা ভেইন হয়েছিল। আমি এইটুকুই বুঝেছি। বাকি আগে যে আরেকজন যে বললে। এখানে মানে প্রথম লাইনটাই যেটা শুরু হচ্ছে, ইট ইজ নট দো থ্রু এনভি অফ দাই হ্যাপি লট, হেয়ার কিডস ইজ ট্রাইং টু গিভ অ্যান এক্সপ্লেনেশন অ্যাবাউট হিজ ফিলিংস। উনি বলতে চাইছেন যে নাইটিঙ্গেলের সং শুনে ওনার কোনো জেলাসির ফিলিং হচ্ছে না, কিন্তু নাইটিঙ্গেল যে হ্যাপি এটা শুনে ওনার আরো হ্যাপি ফিল হচ্ছে। আর এখানে দ্যাট দাও লাইট উইং এর ডাইরেক্ট বলতে উড নিম, ব্রাইট কথাটার মানে উড নিম, এটা উনি নাইটিঙ্গেলকেই ডিনোট করতে চাইছেন। আচ্ছা, আরেকটু। আর ইন সাম মেলোডিয়াস প্লট কথাটা তো ট্রান্সফার্ড এপিথেট, কারণ এটা দিয়ে হুম বোঝা হুম যায় হুম যে হুম। নাইটিঙ্গেলের সংটা হচ্ছে মেলোডিয়াস, এবং তার এফেক্টে যে টোটাল অ্যাটমসফিয়ারটা সেটাই একদম ফুল অফ মেলোডি হয়ে গেছে, মানে একদম চারিদিকে হ্যাপিনেস ছড়িয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে প্রথম 4 লাইন যা বোঝাচ্ছে, পরের 4 লাইন ঠিক উল্টো একটা চিত্র আমাদের সামনে পরিবেশন করছেন। আরো কেউ, মানে ভালো বলেছিস, আরো কেউ একজন যদি বলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো। মারিয়াম বলো। আচ্ছা, আরো তো আছো স্টুডেন্ট, একটু তোমরা বলো, একজন দুজন শুধুমাত্র বলছো, যদিও সবাই জয়েন করেনি। খবরই বললি না ওরে বাবা। না স্যার, আমি বলেছি বৈশাখী। বৈশাখী বলেছিস, আচ্ছা আচ্ছা। সবরই বল মা। হ্যাঁ স্যার, বলছি যে ওরকমই বলতে চাইছে যে তোমার সৌভাগ্য দেখে আমি হিংসে করছি না, বরং তুমি এত খুশি যে তোমার আনন্দ আমায় ভরিয়ে দিচ্ছে। তুমি যে গাছের ডালে বসে গান গাও, এমন মিষ্টি এক জায়গায়, যেন বনদেবী হয়ে বসে আছো, এমন কিছু বোঝাচ্ছে কি? হ্যাঁ, বলতে পারো। এটা তো মানে অনেকটা ওই শাব্দিক অনুবাদের মতো হয়ে গেল, যে যে তোমার সুখের প্রতি আমার কোনো ঈর্ষা নেই বা কিছু, মানে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, কোকিলের যেটা এই মানে নাইটেঙ্গেলের যেটা সুখ বা তার যে ভালো, সেটার সাথে কবি কোথাও যেন নিজেকে এক করে দিচ্ছে, মানে মিলে যাচ্ছে। এর আগে যে একটা মানে খুব দুঃখ দুঃখ অনুভূতি ছিল, সেখান থেকে কবি আহ বেরিয়ে এসে সরাসরি মানে নাইটেঙ্গেলকেই যেন সম্বোধন করছেন। তিনি স্পষ্ট করে এটা বলে দিচ্ছেন যে তার এই যে এর আগের স্ট্যান্জায় যেটা তার যে অবসাদ, এটাকে আমরা তো অবসাদই বলতে পারি, তো মানে শর্ট অফ ডিপ্রেশন, তো এটা কিন্তু ওই নাইটেঙ্গেল যে ভালো আছে তার প্রতি কোনো ঈর্ষাজনিত কারণে হয়েছে। মানে অনেক সময় হয় না যে পাশের লোকটা ভালো আছে, আমি দুঃখে আছি, এই ব্যাপারটা আমাকে আরো দুঃখ দিচ্ছে। কবির ক্ষেত্রে বিষয়টা একেবারে তা নয়, মানে তিনি স্পষ্ট করে দিচ্ছেন তার এই ডিপ্রেশন, তার এই অবসাদ, এটার জন্য কোনোভাবে ওই যে নাইটেঙ্গেলের যে সুখী জীবন বা তার এই মুহূর্তের যে পজিটিভ ভাইব, সেটা কখনোই নয়, বরং মানে উল্টোটা বলতে পারিস, এর সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, বলছে এই যে দেখো, সরাসরি বলছে, বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে নাইটেঙ্গেলের যে একটা অফুরন্ত যে বাধাহীন যে আনন্দ, এটা তাকে এতটাই মানে মজিয়ে রেখেছে বা এতটা আচ্ছন্ন করে রেখেছে, যেন এটা আর ওই নাইটেঙ্গেলের আনন্দ নেই, ওর আনন্দটা কবির,
কবিরই আনন্দ হয়ে গেছে, হয় না? মানে নিজেকে অন্যের সুখের সাথে অন্যের আনন্দের সাথে এক করে দেয়া। তো এখানে সেটাই ভাবছে। এবার মানে তোদের প্রাথমিকভাবে মনে হতে পারে যে ভাই এত মানে অন্যের সুখে মন খারাপ হওয়ার কথা, তাই না? মানে অন্য কেউ ভালো আছে আমি ভালো নেই, এতে তো আরো মন খারাপ হওয়ার কথা। কিন্তু এখানে তুমি যদি ভাবো, এখানে কিন্তু এটা রোমান্টিক কবিদের একটা বৈশিষ্ট্য, এটাকে সংবেদনশীল যে ব্যাপারটা বলা হয়, এটাকে রোমান্টিক সংবেদনশীলতা বলতে পারো। আসলে মানে এই যে নাইটাঙ্গেলের যে নির্ভেজাল আনন্দ, এটা তাকে তার জীবনের সাথে মানে কবির নিজের জীবনের সাথে এতটাই রিলেট করেছে যে আহ, এখানে তার যে মানে তার যে মানুষের জীবন মানে তার যে মানব জীবন, সেইটা কিন্তু তার কাছে আরো স্পষ্টভাবে ধরা দিচ্ছে। ঠিক আছে? মানে তিনি সরাসরি বলছে এই যে দেখো ড্রাইড অফ দ্য ট্রিজ, এই যে ড্রাইড শব্দটা, এটা হচ্ছে মানে ওই একজন আরাধ্য দেবতা, মানে গ্রিক পুরাণ, এখানে স্বাভাবিকভাবে গ্রিক পুরাণেই আসবে, যেটা যেটা হচ্ছে তোমার ওই কি একজন একটা টার্ম বললে বাংলায় ভালো কি বললে বলো, বনদেবী না? হ্যাঁ, বনদেবী। বনদেবী আচ্ছা, মানে বনদেবী। মানে কোনো একটা গাছের একটা আত্মরূপ বা একটা আত্মস্বরূপ। এই যে উপমাটা না, এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব তাৎপর্যপূর্ণ। কেন? কারণ এই যে মানে দেখা যাচ্ছে যে নাইটাঙ্গেলের যে আহ কি বলবো এটাকে, উম, মানে কোথাও গিয়ে এই নাইটাঙ্গেলের সুখ, এই যে বনদেবী যেটা বললে, এগুলো কোথাও গিয়ে একাত্ম হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা মেলবন্ধন হয়ে যাচ্ছে। এবং খেয়াল করে দেখো, এখানে কিন্তু নাইটাঙ্গেল শুধুমাত্র একটা বার্ড হিসেবে প্রতিকায়িত হয়েছে তা নয়, সে যেন প্রকৃতিরই একটা অংশ, সে একটা জীবন্ত আত্মা। এবং তার সাথে মানে এই যে গাছ বা বনদেবী যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজে, সেটা কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। ওই যে বলছে ইন সাম মেলোডিয়াস প্লট, বা কোনো একটা সুরেলা জায়গায় গান গাইছে। এই মেলোডিয়াস প্লট, এটা কিন্তু কোনো ফিজিক্যাল প্লেস নয়, এটা হচ্ছে প্রকৃতির এমন একটা নিভৃত কোণ, যেখানে তোমার এই মানে নাইটাঙ্গেল মানে তার একটা খুব সুন্দর আহ, পুরো মানে পরিবেশটাকে খুব সুন্দরভাবে তার সুন্দর গানের মাধ্যমে আহ খুব ভালোভাবে উপস্থাপন করেছেন। মানে কিছুটা তোমার এটাকে ইংরেজিতে ওটাকে কি বলে, একটা হ্যাঁ, একটা ইউটোপিয়ান একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে। একদিকে প্রকৃতি, একদিকে সঙ্গীত, এই সব কিছু মিলিয়ে একটা সুন্দর আবহ তৈরি করছে। মানে ভালো করে বুঝে দেখো, তুমি যখন কোনো একটা নাইটাঙ্গেলের কথা বলছো, তাহলে সে গান করছে, ঠিক আছে? বা সে তার একটা সুরেলা কণ্ঠ, মেলোডিয়াস যখন আসছে এই ব্যাপারটা, তার সাথে প্লট এখানে আমরা আনছি সেই বনদেবীর কথা। তার মানে তুমি পুরো অ্যাটমসফিয়ারটা ভাবো প্রকৃতির কোলে। এবং কোথাও গিয়ে তোমাদের মধ্যে বৈশাখী বলল মনে হয়, এই বনদেবী এবং নাইটাঙ্গেল কিন্তু একে অপরের স্বরূপ হয়ে যাচ্ছে। তুমি দুটোকে আর আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবে না। ঠিক আছে? মানে ওয়ান সিম্বলাইজেস দ্য আদার, এইরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো, আমি ব্যাপারটাকে বলছি খুব মানে খুব শহুরে কোনো জায়গায় যদি তুমি নাইটাঙ্গেলের ডাক শুনতে, এই ফিলিংসটা আসতো না। কারণ সেখানে মানে উই আর টায়ার্ড অফ দ্য হাসল অ্যান্ড বাসল অফ আরবান লাইফ। তো সেখানে ওই শুনে ভালো লাগতো ওই অবধি। কিন্তু এইখানে যে পরিবেশ বা প্রতিবেশের প্রসঙ্গ এসেছে, এবং সেই আবহে এই যে নাইটাঙ্গেলের যে একটা মেলোডিয়াস প্রেজেন্স, এই জিনিসটা কিন্তু কবিকে মানে আনন্দই দিচ্ছে। এবং এই যে আনন্দ দেয়া, এই আনন্দ দেয়াটাই তার আগের দুঃখগুলোকে অনেক বেশি প্রকট করে দিচ্ছে। মানে তার মধ্যে একটা দু ধরনের স্বভাব বা দু ধরনের ফিলিংস তৈরি হচ্ছে। মানে খুব ভালো একটা উদাহরণ দিই, মনে করো তুমি একটা জিনিসকে সাদা দেখছো, কিন্তু তুমি যদি পাশে একটা কালো রাখো, দেখবে সেই সাদাটা তোমার কাছে আরো বেশি উজ্জ্বল হবে। তো এখানে এই যে উল্টো, টোটাল বিরোধ দুটো বাক্য, মানে প্রথম চার স্ট্যান্জায় যা বলছে, পরের চারটে স্ট্যান্জায় ঠিক উল্টো কথা বলছে। প্রথম চারটে লাইনে, নট স্ট্যান্জা, প্রথম চারটে লাইনে পুরো একটা দুঃখ দুঃখ জীবনের আভাস দিচ্ছে, আর ঠিক পরের চারটে লাইনে একটা সুন্দর জীবন, একটা প্রকৃতির নির্মল কোলে সেখানে একটা খুব সুন্দর মেলোডিয়াস আবহ
সেটাকে উপস্থাপন করছে। এতে কি হচ্ছে, দুটো জিনিসই প্রকট হচ্ছে। মানে হয় না, ভালোর পাশে কালো অনেক বেশি কালো দেখায়, তো এখানে দুঃখের পাশে সুখটাকে যেমন আমাদের উজ্জ্বল মনে হচ্ছে, একই রকম উল্টো ভাবে ভেবে দেখো যে সুখের আগের চিত্র যে দুঃখ, সেটা আরো বেশি বিষাদ ঘন হয়ে উঠছে যখন তুমি তাকে এই সুন্দর পরিবেশ বা প্রকৃতির সঙ্গে তুলনা করছো। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, ক্লিয়ার। চলো তারপরের 4 লাইন পড়ো। In some melodious spot of beechen green and shadow numberless, singest of summer in full-throated ease. আরেকবার পড়ে, Oh for a, দাঁড়াও, আমি আমি হারিয়ে ফেললাম, কোথায় জানি বইটা গেল। হ্যাঁ হ্যাঁ, বলো এবার। in some melodious plot of beechen green and shadow numberless, singest of summer in full-throated ease. Oh, for a draught of vintage that hath been cooled a long age in the deep delved earth. ঠিক আছে, মানে স্যার, অফ বিচ এন্ড গ্রিন বলতে এখানে বলতে চাইছে অনেক গভীর জঙ্গলের ভেতর থেকে যে নাইটেঙ্গেল পাখিটা যে গান করছে, সেটা অনেক গভীর জঙ্গলের ভেতর থেকে গান করছেন তিনি বা সে। হুম, অ্যান্ড শ্যাডো নাম্বারলেস, মানে যেটা কিনা কাউন্টলেস, এখানে শ্যাডোর কথা বলেছে, যেটা কিনা অনেক গভীর জঙ্গলের ভেতরের কথা ইঙ্গিত দিচ্ছে। আর সিঙ্গেস্ট অফ সামার, এটার কথার মানে হচ্ছে তিনি সুখের দিনের গান করছেন। নাইটিঙ্গেলের যে গানগুলো করছেন তিনি, সেগুলো সবগুলো সুখের দিনের, মানে সেগুলো ফুল অফ মেলোডিয়াস আগে লেখাই ছিল, এবং ফুল থ্রোটেড ইজ অর্থাৎ এফোর্টলেসলি, কোনো রকম তিনি কোনো কিছু মনে না করে, কোনো রকম দুঃখের কথা মনে না করে স্পন্টেনিয়াসলি তিনি তার যে গানগুলো সেগুলো এফোর্টলেসলি করে যাচ্ছিলেন। তারপরের স্ট্যান্ডাতে ও ফর আ ড্রট অফ ভিনটেজ, তিনি মানে লেখক, সরি পোয়েট, তিনি এক ড্রপ ভিনটেজ অর্থাৎ অনেক পুরনো ওয়াইন বা মদের কথা তিনি ভাবছিলেন বা চাচ্ছিলেন, যেটা হুম, কিনা কুল করা হয়েছে বা ঠান্ডা করা হয়েছে অনেক দিন ধরে আর্থের ভেতরে অর্থাৎ মাটির ভেতরে। বলা হয় যে যে মদটা যত বেশি তো পুরনো হবে, পুরনো। হুম, কি হ্যাঁ বলো। বলে সেটাকে, আমি যে পাওয়ার বা অ্যাকশন যাই হোক না কেন, সেটার পাওয়ারটা অনেক বেশি হয়। হুম, এবং সেটা কস্টলিও হয়, যত বেশি পুরনো হবে, যত বেশি হ্যাঁ, বছর ধরে থাকবে তিনি মাটির সেটারই তলায়। একটা আশা করছিলেন, যে হুম, এক ড্রপ হলেও সেটা তিনি আশা করছিলেন। আচ্ছা বৈশাখী। স্যার এখানে তো অফ বিচ এন্ড গ্রিন এন্ড শ্যাডো নাম্বারলেস সৈকত যেটা বললো যে ডিপ ফরেস্ট, ওটাকেই ডেসক্রাইব করছে, যেখানে নাইটিঙ্গেল গান গাইছে। আর সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজটা লাইনটা আমাদের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড যে ওয়ার্ডসওয়ার্থের একটা ফেমাস লাইন মনে করাচ্ছে, স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। ইমোশন। হ্যাঁ, ইমোশনস, সরি, ইমোশনস, ওইটার একটা এক্সপ্রেশন মনে হচ্ছে নাইটিঙ্গেলের গানটা, যে ও এফার্টলেসলি সিং করছে, এবং হুম, সেটাও খুব জয়াস সং। মানে সামার বলতে ওখানে তো সিজনটা খুব ভীষণ আনন্দের সিজন। হুম, আর তারপরে উনি বলতে চাইছেন যে মানে নাইটিঙ্গেলের সাথে এক হয়ে যাওয়ার জন্য ইনিশিয়ালি উনি ওয়াইনের হেল্প চাইছেন, যে আচ্ছা, a draught of wine would help him to escape with the nightingale. এক্স্যাক্টলি। হুম, তো এটাই এটাই। বলা। বাকি 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 মিডিয়াম। সবরি। আরে তোরা কি আছিস নাকি জাস্ট জয়েন করে বসে আছিস? আরে চলো, আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, দেখো তো, সবার আগে দেখো এই যে মানে নাইটের যে গান, এটা কোথায় গাইছে সে, সেটা হচ্ছে অফ বিচেন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারনেস। তো এই যে জায়গাটা বলছে, এটা হচ্ছে যে ওই খুব গভীর অরণ্য, ঘন জঙ্গল, এবং সেখানে দেখা যাচ্ছে একটা, মানে প্রচুর জঙ্গল হলে কি হয়, একটা আলো আঁধারি ব্যাপার তৈরি হয়। তো সেইখানে যেন এই গানটা হচ্ছে, বা নাইটেঙ্গেলের এই যে মেলোডি, তার প্রেজেন্টেশনটা হচ্ছে। এটা শুধুমাত্র যে মানে একটা ন্যাচারাল বিউটিকে ডিপিক্ট করছে শুধু সেটা নয়, একই সাথে এই অরণ্যের গভীরতা বোঝানোর জন্য এখানে নির্জনতার কথা বোঝাচ্ছে। মানে নির্জনতা কেন? মেবি
আমাদের কবি হয়তো দেখা যাচ্ছে তার লাইফ, তার যে জীবনের যে হাসল বাসল, এগুলো নিয়ে সে ক্লান্ত। ঠিক আছে, তো এখান থেকে শুধুমাত্র অরণ্যের ভেতর তার সেই ফিজিক্যাল পজিশনটাকে ডিনোট করছে না, এখানে অরণ্যের ভেতর বলতে বোঝাচ্ছে সেটা লোকালয় থেকে কতটা দূরে। ভালো করে ভেবে দেখো, আমি যত মানে কি হচ্ছে, আমি তো একটা সেই দুঃখ মাখা জীবন থেকে, একটা যে সরোফুল লাইফ, আই ওয়ান্ট টু এসকেপ উইথ নাইট অ্যাঙ্গেল ফ্রম দ্যাট পার্টিকুলার প্লেস। এবং আমাকে কোথায় যেতে হবে? আমি একটা জায়গা থেকে একটু দূরে গেলে তো হবে না। এখানে কিন্তু শুধু অরণ্যের কথা বলেনি, এখানে শুধু জঙ্গলের কথা বলেনি, বলেছে গভীর জঙ্গল। গভীর জঙ্গল যেমন একটা প্লেস, একই সাথে দিস ইজ ফার অ্যাওয়ে ফ্রম সিটি লাইফ, এই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে। আর শুধু সিটি লাইফ নয়, দ্য লাইফ দ্যাট হি হ্যাড লেড, অর্থাৎ যে জীবনটা সে এতদিন ধরে মানে যাপন করেছে, সেই যাপনের যে ভঙ্গিমা, তার থেকে অনেকটা ভেতরে থাকতে চাইছে। তার মানে প্রথমে শুধু যে জায়গাটা বললে শুধু গভীর অরণ্য, হ্যাঁ গভীর অরণ্য মিনিং এর দিক থেকে ঠিক আছে, কিন্তু তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, তোমার লোকালয় থেকে অনেকটা দূরে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই একটা জায়গা গেল। এরপর দেখো, আহ আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। আমি ক্লাসে পরে কথা বলছি। একটা মিনিট, হ্যাঁ, আমায় জাস্ট 1 মিনিট টাইম দাও, এটা কল করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই একটা জায়গা গেল যেটা সে তার মানে লোকালয় থেকে বা কতটা দূরে, কতটা নির্জন এই জায়গা। এইবার আসছে তোমার ওই নাইট অ্যাঙ্গেলের যে গান গাওয়ার প্রসঙ্গ। এখানে দেখো, বলছে সামার ইন দ্য ফুল থ্রোটেড ইজ। এখানে এই যে ফুল থ্রোটেড ইজ, এটা এটা খুব মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এই যে তার গান গাওয়ার অভ্যাস নাইট অ্যাঙ্গেলের, এটার জন্য কিন্তু তাকে খুব যে কষ্ট করতে হচ্ছে এমন নয়। এইটা না তার কাছে অনায়াসে হচ্ছে, মানে সহজাত। এবং এই যে তার গান গাওয়া, এটা কিসের প্রতীক? ভালো করে ভেবে দেখো তো, সুখের প্রতীক, আনন্দের প্রতীক। কবিকে যেখানে সুখ খুঁজতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সুখ অনায়াসে বা মানে কোনো রকম কষ্ট ছাড়াই নাইট অ্যাঙ্গেলের সুরে ধরা দিচ্ছে। এখানেও কোথাও যেন দুটো জীবন বা লাইফের মধ্যে পার্থক্য, এইটাকে তুলে ধরা হচ্ছে। মানে এটা একটা জিনিস দেখো, তার যে গান গাওয়ার ক্ষমতা, গান গাওয়ার বলতে এখানে তার সুখ, এই সুখটা তো কষ্টকল্পিত নয়, সে সহজভাবে পেয়েছে, সে অনায়াসে পেয়েছে। এটা তার কাছে সহজ বাংলায় যেটাকে বলা হয় সহজাত, তার জন্য তাকে কোনো মূল্য চোকাতে হয়নি। অন্যদিকে এই যে অনায়াসে লব্ধ বা পাওয়া আনন্দ, এইটার জন্যই কিন্তু সে নাইট অ্যাঙ্গেলের পেছনে মানে ছুটে যেতে চান, বা কোথাও গিয়ে সেই তার সঙ্গে একাত্ম হতে চান। মানে এখানে কোন রকম চেষ্টা অথবা কোন রকম কৃত্রিমতা, মানে মানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। সেটা ছাড়াই দেখা যাচ্ছে যে মানে তোমার নাইট অ্যাঙ্গেল তার গলা উজাড় করে, তার কণ্ঠ উজাড় করে মানে সামারের গান গাইছে। তো এখানে তোমার একদিকে হচ্ছে মানুষের যে চেষ্টা, তার বিপরীত। আবার সেখানে দেখা যাচ্ছে যখন কোনো শিল্পী যদি হয়, তারা মাঝে মধ্যেই নানা রকম সীমাবদ্ধতা বা কৃত্রিমতার মুখোমুখি হচ্ছে, তাদেরকে রেওয়াজ করতে হচ্ছে। কিন্তু তার বিপ্রতীপে বা তার ঠিক মানে কন্ট্রারি টু দ্যাট, এই যে নাইট অ্যাঙ্গেলের গান গাওয়া, এইটা তার হচ্ছে স্বতঃস্ফূর্ত বা তার হচ্ছে নিখুঁত প্রকাশ। এই যে ন্যাচারাল বিউটি এবং এই যে নাইট অ্যাঙ্গেলের গান গাওয়া, অনায়াসে গান গাওয়া, স্বতঃস্ফূর্ত ভাবে গান গাওয়া,
এটা একটা মানে এইটা শুনে কবি একটা গভীর আকাঙ্ক্ষা অনুভব করছেন। তিনি এই যে দেখো বলছে, তিনি আকুল হয়ে বলছেন, ও ফর আ ড্রট অফ ভিনটেজ। তার মানে কি, ভিনটেজ বলতে কি বোঝায়? পুরনো। তার মানে উৎকৃষ্ট মদ বা মদিরার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে শুধুমাত্র এটা যে পান করার জন্য তিনি মদ খাবেন এমনটা নয়। এটাকে ভালো করে ভেবে দেখো, এর একটা কিন্তু প্রতীকী অর্থও আছে। বলছে cooled a long age in the deep deep earth, মানে কি, অনেক দিন ধরে যেটা মাটির গভীরে রেখে মানে ঠান্ডা করা হয়েছে। তা একটু আগে সৈকত বলল যে যে মদ যত দিন ধরে মাটির গভীরে বেশি থাকে, যত বেশি সময় অতিবাহিত হয়, তার টেস্ট নাকি তত ভালো হয়, তার দামও তত বাড়ে। এবং সব থেকে বড় কথা, শুধু টেস্ট বা মানে দাম নয়, অ্যাকচুয়ালি তার মধ্যে মাদকতার যে এলিমেন্ট সেটাও বেড়ে যায়। তো এখানে এই বর্ণনাটার মাধ্যমে এই যে সুরা বা এই যে মদ, এর প্রাচীনতা, এর গভীরতা এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা যে কতটা ফুলফিল হচ্ছে সেটাকেও বোঝায়। এখানে শুধুমাত্র একটা সাধারণ পানীয় হিসেবে ভাবলে হবে না, এখানে এক ধরনের মানে প্রাচীনত্বকে বোঝাচ্ছে, এক রকমের স্থিরতা, মানে একটা স্ট্যাগনেন্ট ব্যাপার, একটা মানে প্রাকৃতিক বা ন্যাচারাল যে প্রক্রিয়া সেটাকে বোঝাচ্ছেন। মানে ভালো করে ভেবে দেখো, তিনটে জিনিস অ্যাড হলো। প্রথম হচ্ছে তোমার, প্রথমে তো ওর দুঃখজনক জীবনের কথা বলেছে, প্রতীকী। 2 নম্বর, সবার প্রথম এলো হচ্ছে নাইট অ্যাঙ্গেল। 2 নম্বর কি এলো? নাইট অ্যাঙ্গেলের সাথে এলো ফরেস্ট। তার মানে প্রথমে এলো হচ্ছে তোমার মানে মানে থিম, মানে মূল যে জিনিসটা। তারপর এলো হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, কোন জায়গায়, পট পট যেটাকে বলে বা প্রেক্ষাপট যেটাকে বলে। এইবার এর সাথে যোগ হচ্ছে এজ। এখানে এই যে মানে কাল প্রাচীনতা, তাহলে এখানে দেখো দুভাবে তার বর্তমান জীবন থেকে তিনি দুটো জায়গায় এসকেপ করতে চাইছেন। এক হচ্ছে প্রাচীনত্ব, এখানে এই মানে মদের যে বহুদিন ধরে ঠান্ডা করা হয়েছে, তার মানে কি বহু বছর আগে থেকে, তাহলে সেই যে পুরনো টেস্টটা সেটাও কিন্তু পেতে চাইছেন। কারণ সমাজ যত বদলাচ্ছে, আধুনিক হচ্ছে, কলরব বাড়ছে, তিনি যেমন মানে তার প্রথম এসকেপ মানে এসকেপ করতে চাইছে গভীরে, বনের গভীরে, আবার কোথাও যেন তিনি প্রাচীনকালে বা প্রাচীন বলতে অনেক আগে পুরনো সেই জায়গাটায় ফিরে যেতে চাইছে। তার মানে টাইম, 2 নম্বর হচ্ছে প্লট, আর নাইট অ্যাঙ্গেল, এই তিনটে এক জায়গায় চলে এলো। ঠিক আছে। এইবার মানে এই যে মানে ওয়াইন যেটার কথা বলা হচ্ছে, এটার মাধ্যমে কবি কি পেতে চাইছেন, সেইটা হচ্ছে এই বর্তমান বা বাস্তবতা থেকে বা বাস্তবের যে কোলাহল থেকে, সেটার থেকে মুক্তি পেতে চাইছেন। কারণ এর মধ্যে একটা গভীর শান্তি রয়েছে, একটা মানে ওই আগে একটা নদীর কথা বললাম না, এটার মাধ্যমে সে বিস্তৃতির মানে অতলে হারিয়ে যেতে চাইছেন, যেটা মানে তার দীর্ঘদিনের যে সঞ্চিত দুঃখ, সুখ, জ্ঞান, এই সব জিনিস থেকে আসে। মানে এই ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের কাছে মদ খাওয়া ব্যাপারটা যতটা অনেকের কাছে গর্হিত ব্যাপার, ব্রিটিশ সমাজে কিন্তু সেটা ওরকম নয়। এখানে একটা জিনিস বুঝে নাও, তিনি একটা আবহ তৈরি করছেন, গান শুনছেন, ঠিক আছে, তার সাথে সুরাপান করছেন। অর্থাৎ নিজেকে, যখন একটা মানুষ মানে মদ খায় বা খুব প্রাচীন মদ খায়, তিনি যেমন বাকি সবকিছু বাদ দিয়ে পার্টিকুলার একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারেন। তো এখানেও কিন্তু তোমার মানে কবি সেটাই করতে চাইছেন। এরকম কথিত আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, যে আহ, যদি কেউ প্রচুর মদ খায়, তখন সে তার উপরের যেটা ভাড়ং, যেটাকে হিন্দিতে বলে ভড়ং, বাংলায় কি বলবো, মানে মেকি মেকি যে ব্যাপারটা। কারণ দেখো আমাদের মধ্যে অনেকেই আছি, আমরা বাইরে থেকে যা ভেতর থেকে তা নয়, তাই না? আমরা এই একটা সমাজে একরকম ভাবে কথা বলি, আরেকজনের সাথে আরেক রকম ভাবে কথা বলি। কিন্তু কোথাও তুমি যদি মানে দেখা যাচ্ছে, আমি কোনোভাবে প্রমোট করছি না কিন্তু এরকম ভাবিস না, জাস্ট বোঝার সুবিধার জন্য বলছি, কেউ যদি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মদ খায় বা নেশা হয়, সত্যিকারের সেই মানুষটার যে অবস্থান, সেটা কিন্তু ওই মানুষটা। যখন কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে, মাদক অবস্থায় থাকে না,
তখন যে স্বাভাবিক অবস্থা যেটাকে বলি সেটা তার আসলটা নয়, সেটা তার স্বরূপ নয়, সেটা তার আসল চিত্র নয়। একটা মানুষ যখন দেখা যাচ্ছে নেশাতুর থাকছে, একটা মানুষ যখন ড্রাঙ্ক থাকছে, তখন কিন্তু তার রিয়েল মানুষটাকে তুই চিনতে পারবি। তো এখানে কবি তিন চারটে জিনিসকে একসাথে চেঞ্জ করতে চাইছেন। এই নাইটিঙ্গেলকে উপভোগ করার জন্য সমাজ থেকে দূরে যেতে চাইছেন। ওয়াইনের দুটো সিগনিফিকেন্স আছে, একটা হচ্ছে খুব প্রাচীন প্রাচীন মদ, তাহলে নেশার ব্যাপারটা, টেস্টের ব্যাপারটা অনেক ভালো হবে। এবং এই মদ উল্লেখ করে দিয়ে একই সাথে কবি প্রাচীনত্বের কথাও তুলে দিলেন, অর্থাৎ এখনকার সমাজ ভার্সেস আগের সমাজ। তবে এটা অতটাও প্রকট নয়। সব থেকে যেটা বেশি প্রকট, যখন কবি নেশাতুর অবস্থায় যাচ্ছেন, তখন কিন্তু কবি রিয়েল, তার যে রিয়েল সত্তা, রিয়েল এন্টিটি, তো সেইটাকে ফিরে পাচ্ছেন। তো সেই রিয়েল জিনিসটার সঙ্গে রিয়েল নাইট মানে নাইট অ্যাঙ্গেলের যে রিয়েল মেলোডি, সেইটাকে একাত্ম করতে চাইছেন। ক্লিয়ার হলো এই অবধি এই 4 লাইন? আচ্ছা, ক্লিয়ার হয়েছে স্যার। একটা কোশ্চেন, এখানে যেরকম নাইটেঙ্গেল অনেক ফরেস্টের গভীর থেকে গান করছেন, অর্থাৎ তার যে গানটা সেটা অনেক গভীর থেকে আসছে, সেই গানটার সাথে কি এই যে যে মথটা সেটা অনেক গভীরে ইয়ে করা থাকবে, ঢোকানো থাকবে, রাখা থাকবে অনেকদিন ধরে, তারপরে সেই মদের সাথে কি সেই গানটারও এক ধরনের কম্পারিজন করা হতে পারে? মদের সাথে গানের কম্প্যারিশন বলতে আহ এটা হতে পারে যে না, মদের সাথে কি করে গানের কম্প্যারিশন করবে, কোন অ্যাঙ্গেলে ভাবছো বলো? সেটা যেরকম গানটা অনেক গভীর থেকে আসছে, সেটা ইন্টেন্সিটি অনেক ঠিক হুম। সেরকমই, যেরকম এই যে মথটা যে আছে সেটাও অনেক গভীরে সেটাকেও রাখা আছে, ডিপ ডেলফট অন দা আর্থ আর কি। হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। ঠিক আছে, তো ক্রিটিক্যাল অ্যানালিসিস মানে ইনার হুম। মিনিং কি, তুমি এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস করতে পারো। পরের 4 লাইন পড়ো, আগে বৈশাখী পড়ো এবার। টেস্টিং এই অফ কোন অব্দি ফ্লোরা হয়েছিল অ্যান্ড জানি, দাঁড়া 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 দাঁড়া, কোন অব্দি হলো? আর কোনো দিন কি করছে? স্যার কুলড আ লং এজ ইন দ্য ডিপ ডেল্ট আর্থ অব্দি পড়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর থেকে টেস্টিং অফ ফ্লোরা। Testing of flora and the country green, dance and provincial song and sunburnt mud. Oh, for a beaker full of the warm south, full of the true, the blushful hypocrite. বলো এই অব্দি কি বোঝাচ্ছেন? এখানে কিটসের হেলেনিজমটা ভীষণভাবে প্রকট হয়ে আসছে, কারণ কি উনি প্রচুর গ্রিক অ্যালিউশনস দিচ্ছেন এখানে। এখানে ফ্লোরা বলতে দুটো মিনিং হতে পারে, একটা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ ফ্লোরা, যেটা লাস্ট 3 days অফ এপ্রিল আর ফার্স্ট 3 days অফ মে তে সেলিব্রেট করা হয় হুম। সাউথ অফ ইটালি, না ইটালি না, ফ্রান্সে। ফ্রান্সে। হুম। হ্যাঁ, ফ্রান্সে হয়। এবং সেখানে প্রচুর নাচ গান করে ওরা, এবং প্রচুর মেরি মেকিং হয় ওখানে, হুম। ওটার কথা ওনার মনে হচ্ছে। এবং ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, ফুল অফ দ্য টু। আর হিপোক্রিনের রেফারেন্সটা এখানে উনি আনছেন। হিপোক্রিন হচ্ছে মাউন্ট হেলিকানের ওপর একটা যে ফাউন্টেনটা, যেটার ওয়াটারটা 9 মিউজাসদেরকে ইন্সপায়ার করে, বা হুম। পোয়েটসদেরকেও ইন্সপায়ার করে। এটা উনি অ্যাকচুয়ালি ওই ওয়াইনটাকেই ডেসক্রাইব করছেন এটা ওয়াইনটাকেই দিয়ে। ডেসক্রাইব করছেন। সৈকত, সৈকত বল। হ্যাঁ স্যার, আমি বলছিলাম, মাইকটা আনমিউট করতে ভুলে গেছিলাম। তো আচ্ছা আচ্ছা। টেস্টিং অফ ফ্লোরা বলতে এখানে তিনি অলরেডি অনেক ধরনের মদের কথা বলেছেন। তো যে মদটা খাওয়ার পরে তার সে যে এরিয়াটা আছে সেখানকার যে বিভিন্ন রকম এনভায়রনমেন্ট, অর্থাৎ ফ্লোরা বলতে যে গাছপালা এই ধরনের যে বা ফুল বা এই ধরনের জিনিসগুলোর তার কথা মনে পড়বে বা টেস্ট পাবে সে। অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, অর্থাৎ সেই যে সবুজ জিনিসগুলো সেগুলোর, বা যে গ্রামাঞ্চলের যে সবুজ জিনিস সেগুলোর কথা তার মনে পড়বে। এবং তার হচ্ছে ডান্স অ্যান্ড প্রভিন্সিয়াল। প্রভিন্সিয়াল বলতে এখানে ফ্রান্সের এক ধরনের যেটা দিদি বললো, যে ফ্রান্সের এক ধরনের অনুষ্ঠানের কথা, সেই ধরনের ডান্স, তারপরে সেখানে অনেক রকম অনুষ্ঠান হয়। এবং সেখানে সানবার্নড মাঠ, অর্থাৎ বিভিন্ন রকম মানুষের রৌদ্রে পুড়ে যে ফার্মার্সরা থাকে, তাদের যে কষ্টটা সেটাও তিনি হয়তো এখানে অনুভব করার কথা বলেছেন। তারপরের লাইনে আছে ও ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। তিনি এক ধরনের মদের কথা এখানে আবার তিনি উল্লেখ করছেন। ওয়ার্ম সাউথ বলতে মোস্ট প্রবাবলি ফ্রান্সের এক ধরনের মদের কথা তিনি বলছেন, হুম। যেটা কিনা একদম তার যে ফুল হয়ে থাকবে, যেটা কিনা তার যে জারটা থাকবে সেটাতে ফুল হয়ে থাকবে, এবং তার একটা রক্তিম আভা থাকবে।
এবং যেটা কিনা হিপোক্রিনের মতো হবে। হিপোক্রিন থেকে যে হিপোক্রিনের যে জলটা থাকে, যে 9 মিউজকে ডেডিকেট করা যে হিপোক্রিনটা, সেটার মতোই, তার জলটার মতোই সেটাও ফুল অফ ব্রিম থাকবে, অর্থাৎ বাবলস দিয়ে ভর্তি থাকবে। আমি তো এইটুকু বুঝি। এক্স্যাক্টলি। আর কেউ বলবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এইখানে মানে আগের যে মদের যে আকাঙ্ক্ষা ছিল ওয়াইনের প্রতি, সেইটাকে আরো মানে বিশদভাবে আরো ডেপথে ফুটিয়ে তুলতে চাইছেন। মানে তিনি যে ওয়াইনটা চাইছেন সেটা যে শুধুমাত্র স্বাদের দিক থেকে উৎকৃষ্ট হবে এমনটা নয়, তার মধ্যে একটা লাইভলিনেস, মানে জীবনের যে কি বলে ওটাকে, একটা প্রাণবন্ত সত্তা এবং একটা কালচারাল ব্যাপারও, মানে শিল্প, এই সমস্ত ব্যাপারগুলো চলে আসছে। খেয়াল করে দেখো তোমরা, এই যে যে বলছে টেস্টিং অফ দ্য ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, মানে এটা যেন এই যে ফ্লোরার স্বাদ। এখানে ফ্লোরা বলতে কি বোঝাচ্ছে, রোমান যে মানে পুরাণ, তো সেখানে হচ্ছে ওই বসন্তের যে দেবী বা ফুল, ফুল বা বসন্ত দুটোর দেবীকেও কিন্তু ফ্লোরা বলা হয়। এটা একটা সেকেন্ড মিনিং যেটা বলেনি কেউ। আর একটা তো ও বললই। তো এই স্বাদটাকে সে বহন করছে, মানে এই যে ওয়াইনের কথা বলা হচ্ছে, এটা যে শুধুমাত্র প্রকৃতি থেকে এসেছে এটা নয়, একই সঙ্গে প্রকৃতির যে লাইভলিনেস, তার যে মানে ফার্টিলি, মানে একটা উর্বরতা এবং একটা যে স্প্রিং এর যে আনন্দ, একটা জয়ফুলনেস, এইটাকে বোঝাচ্ছে। কারণ এই যে দেখো লেখাই আছে যে ডান্স অ্যান্ড প্রভিন্সিয়াল সংস অ্যান্ড সাববার্ন্ট মেট, এইটা এই ব্যাপারটারই প্রতীক হিসেবে কাজ করছে। কারণ এই যে গান না, এটা হচ্ছে তোমার ফ্রান্সের, আরো যদি মানে স্পেসিফিক ভাবে বলতে চাও তাহলে সাউদার্ন ফ্রান্স বা দক্ষিণ ফ্রান্সের একটা আনন্দময় একটা উৎসব মুখর অনুষ্ঠান বা একটা উৎসবকে বোঝাচ্ছে। তাহলে এই যে এখানে বলছে মিট, সাববার্ন মিট, মানে একটা রোদে পোড়া, এর যে আনন্দ, একটা মানে এখানে গ্রীষ্মের একটা উষ্ণতা এবং একই সাথে জীবনের যে উপভোগ করছে তার যে একটা চিত্র, এইটাকে তুলে ধরছে। এখানে এই ওয়াইন কিন্তু জীবনের সমস্ত আনন্দ, সমস্ত উৎসব এবং একই সঙ্গে সমস্ত প্রকৃতির যে সৌন্দর্য, এই সবকটাকে একা সিম্বলাইজ করছে এই ওয়াইনের ব্যাপারটা। এরপর কবি বলছে ওই যে আ বেকার ফুল অফ ওয়ার্ম সাউথ। ওয়ার্ম সাউথ বলতে তোমার কি বোঝাচ্ছে, ওই ধরো মানে গ্রিস, ইতালি, ওই পার্ট গুলোকে, যেটা প্রাচীন সভ্যতা এবং প্রাচীন সভ্যতা, প্রাচীন শিল্প, সংস্কৃতি, এগুলোর একেবারে পীঠস্থান বলা যেতে পারে। তো তিনি ওই অঞ্চলের মত চাইছেন, যেটা কিনা ফুল অফ ট্রু অ্যান্ড ব্লাসফুল হিপোক্রিন। এবার এই যে হিপোক্রিনের যে ব্যাপারটা, এটা অলরেডি তোমরা ডিসকাস করলে, এটা গ্রিক পুরাণের একটা ঝর্ণা, যেটা হচ্ছে তোমার মাউন্ট হ্যালিকেনে অবস্থিত এবং ওই তোমরা যেটা বললে 9 মিউজের সঙ্গে সম্পর্কিত। তো এই পুরাণ অনুযায়ী এই যে ঝর্ণার যে জল পান করলে এরকম একটা কথিত আছে যে একটা মানে কবিতা লেখার, একটা সাহিত্য সৃষ্টির বা একটা শিল্প ভাবনার একটা অনুপ্রবেশ ঘটে। যেমন আগে একটা নদীর কথা বলা হলো যেটা হচ্ছে ভুলে যাওয়া বিস্মৃতিকে প্রতিকায়িত করছে, তো এখানে এই হিপোক্রিন, এই যে জায়গাটা, এর যে জল, এটাকে তুমি যদি পান করো, সেটা কিন্তু শিল্পময়তার একটা প্রতীক। তো এখানে এই যে ব্লেসফুল হিপোক্রিন বলতে কবি সেই মানে বিশুদ্ধ, সজীব এবং একটা ওই সাহিত্য সৃষ্টির একটা আবেগপূর্ণ উৎসকে বোঝাতে চাইছেন। কবি কিন্তু এখানে এই যে মদ বা এই যে ওয়াইন, এটা দিয়ে তিনি যে শারীরিকভাবে মুক্তি পেতে চাইছেন এটা নয়, বরং তার যে মেন্টাল হেলথ অথবা তার যে কি বলা যায় আত্মিক মুক্তি বা কাব্যিক অনুপ্রেরণা, সেইটাকে খুঁজে পেতে চাইছেন, যেটা তোমার এই যে পৃথিবীর বা জগতের যে দুঃখ কষ্ট, এগুলোর থেকে তাকে অনেক দূরের একটা কল্পনার রাজ্যে নিয়ে যাবে। এইখানে এই যে চারটে লাইন তোরা দেখছিস, এটা মানে মূলত শিল্প ভাবনাকে এবং এই যে আনন্দকে, এই আনন্দ অনুভব করার যে ক্ষেত্রটাকে, সেটাকে আরো উচ্চ অবস্থানে নিয়ে যাচ্ছে বলতে পারিস। পরের 4 লাইন, এখান থেকে আর কোনো জায়গা যদি জানতে চাস? ঠিক আছে, আলোচনা তো করেই দিলাম কোন কোন ক্ষেত্রে কি হয়। পরের 4 লাইন বলো। With beaded bubbles winking at the brim and purple stained mouth, that I might drink and leave the world unseen,
and with thee fade away into the forest dim. হুম, বলো। স্যার এখানে ওই ফাউন্টেনটা যেটা মাউন্টেন হেলিকনে আছে, যেটা ইন্সপায়ার করে ফর পোয়েটিক ক্রিয়েশন, তার সাথে কোথাও একটা গিয়ে কিডস একটা মানে কম্প্যারিজন ড্র করছেন ওয়াইনটার, যে ওই ওয়াইনটা ড্রিঙ্ক করার পরেও উনি একটা ইন্সপিরেশন পাবেন। কিসের ইন্সপিরেশন? মানে এসকেপ করার ইন্সপিরেশন নাইটিঙ্গেলের সাথে। এবং তারপরে যে লাইনটা বলছেন উইথ বিডেড বাবলস স্প্রিঙ্কিং এট দ্য ব্রিম, এটা তো মানে ওয়াইনটা পুরো পোর করার পরে ওর উপরে যে বাবলস গুলো ফর্ম করবে ওর মাউথের কাছটাতে বিকারের। হুম, And then the line and purple stain mouth, purple stain mouthটার একটা ডুয়াল মিনিং হতে পারে। একটা হচ্ছে যেহেতু ওয়াইনটা অনেক পুরনো ওয়াইন, ওটা ঢালার পরে তারপরে উনি খেয়ে নেওয়ার পরে বা ঢালার পরেও ইনফ্যাক্ট একটা পার্পল কালারের স্টেন থাকতে পারে বিকারের ওপরে, বা ওয়াইনটা ড্রিঙ্ক করার পরে পোয়েটের মুখটা বা পোয়েটের মুখের ওপরও একটা পার্পল কালারের ডাই হয়ে যেতে পারে। দ্যাট ভেরি আই গুড। মাইট ড্রিঙ্ক। হুম, হ্যাঁ স্যার। বল তারপর, দ্যাট আই মাইট ড্রিঙ্ক। and leave the world unseen, এটা উনি বলতে চাইছেন এসকেপিস্ট, এটাই কনসেপ্টটাই এখানে বোঝা যাচ্ছে যে উনি এসকেপ করতে চাইছেন। মানে এই রিয়েল ওয়ার্ল্ডের দুঃখ কষ্ট, ওনার শারীরিক যন্ত্রণা, তারপর ওনার ভাই মারা গেছে, এই সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উনি নাইটিঙ্গেলের সাথে একাত্ম হয়ে ভ্যানিশ হয়ে যেতে চাইছেন। ভ্যানিশ হয়ে যেতে চাইছেন মানে ওনার ওয়ার্ল্ডে যেতে চাইছে, হ্যাঁ নাইটিঙ্গেলের হ্যাঁ, ওয়ার্ল্ডে। নাইটিঙ্গেলের সাথে, এক্স্যাক্টলি। হ্যাঁ সৈকত। স্যার আমিও এটাই বলতাম, মানে এখানেই ওটাই বলেছে যে ওই যে মতটার কথা বলেছে সেটা একদম তার ফুল একদম উপর পর্যন্ত সবগুলো একদম ওই বুদবুদ যেগুলো থাকে, অনেকেই সেটা খেতে ভালোবাসে, যে বুদবুদ থাকবে বেশ, ওগুলো খেতে অনেকেই বেশ ভালোবাসে। তো সেরকম হয়তো সেই কবিও চাচ্ছেন যে এরকম কিছু বুদবুদ থাকবে যেটা কিনা তিনি খাবেন, এবং তার মুখে সেটার পরে তার মুখে এক ধরনের আভা, রক্তিম আভা থাকবে, যেটা খাওয়ার পরে তার মুখে এক ধরনের রক্তিম আভা লেগে থাকবে। আর এটা খাওয়ার পরে তিনি এই নাইটিঙ্গেলের সাথেই তার যে এই জগৎটা, তিনি তার নাইটিঙ্গেলের জগতে তিনি উড়ে যাবেন। এটা এবং সব এই জগতে যত রকম দুঃখ কষ্ট যা আছে সেগুলোকে পুরোপুরিভাবে ভুলে গিয়ে তিনি নাইটিঙ্গেলের সাথে উড়ে যাবেন। এরকমই আমি পড়লাম আরকি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি এখানে এই যে চারটে লাইন দেখতে পাচ্ছিস এখানে, এই যে উইথ বিডেড বাবলস উইঙ্কলিং ইন দ্য ব্রিম, টু দ্য ফুল ব্রিম মানে কি জানিস? একটা ইডিয়াম আছে, টু দ্য ফুল ব্রিম। স্যার কানায় কানায় ভর্তি। হুম হুম হুম। আচ্ছা, তো এখানে ওই মতটারই মানে সহজভাবে বলতে গেলে আরেকটু ইন্দ্রিয়গ্রাহ্য বর্ণনা দিচ্ছেন। এতক্ষণ বলছিল হচ্ছে যে সেটা আমাদের শরীরে গিয়ে কি কি চেঞ্জেস আনতে পারে, বা আমাকে কতটা দেখা যাচ্ছে মদিরাসক্ত করে দিচ্ছে, আমাকে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে। এর আগে অবধি এই বর্ণনাটা ছিল। এখানে পার্টিকুলারলি মদ, সেটা দেখতে কেমন, এই মানে এখানে মদের একটা ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা তুই দেখতে পারবি, ছুতে পারবি, এমনকি শুনতেও পারবি, এই বুদবুদের কথাটা শুনতেও পারবি, এই ব্যাপারগুলো বলছে। মানে একটা জিনিস কি বলতো, আহ মানে এটা বেশ কিছু বলে, মদ হচ্ছে এমন একটা জিনিস সেটা আমাদের সবকটা ইন্দ্রিয়কে টাচ করে। ঠিক আছে, আমাদের শোনা, আমাদের দেখা, আমাদের টেস্ট, সবকিছু পঞ্চেন্দ্রিয়কে টাচ করে। তার মানে এখানে তার উপভোগ করার যে জায়গাটা হচ্ছে, কোনো জায়গা তিনি বাদ রাখতে চাইছেন না। অর্থাৎ জীবনের সবকিছু দিয়ে তিনি এই সৌন্দর্যকে আহ উপভোগ করতে চাইছেন। এবার এটা যদি আর একটু ডেপথে গিয়ে ভাবিস, একটা তো গেল হচ্ছে তার ইন্দ্রিয়গ্রাহ্য বর্ণনার কথা, আর এই যে বলছে উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম, মানে কি, মদের যে পাত্রের যে কিনারা যেটা থাকে, তো সেখানে একটা যে বুদবুদ হচ্ছে, সেটা যেন মিটি মিটি চোখ দিচ্ছে। ঠিক আছে, মানে তুলনার জন্য আমি বলছি। তো এখানে কোথাও গিয়ে মদটাও একটু পার্সনিফাইড হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এই লেখাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। এক মিনিট, হ্যাঁ রাখি, আমি ক্লাসে আছি, আমি ক্লাসের পর তোকে কল করি রে মা। ঠিক আছে, স্কুলে নাকি তুই আজকে? আচ্ছা, আহ কি কি বললাম রে লাস্ট বাবা? স্যার এই যে ব্রিমটার কথা বললেন, যেটা মিটি মিটি চোখে চাইছে এরকম বুদবুদটা। হ্যাঁ, আচ্ছা, এই যে তারপরে দেখ বলছে পার্পল স্টেইনড মাউথ, মানে কি, এই যে মানে ওয়াইন, এটা
পান করার পর মুখটা যেন একটু লাল বেগুনি বেগুনি রঙে রঞ্জিত হয়ে যাবে। এবার কোন মুখটা মানে রঙিন হয়ে যাবে, এই দৃশ্যকল্পটা কিন্তু মানে ভালোভাবে ভাবতে হতে পারে। একটা তো মদের কালার আছেই, কিন্তু কোথাও গিয়ে সে যখন পান করছে তার নিজের মুখটাও একটা নতুন কালার চলে আসবে। তার মানে কি, এতক্ষণ চেঞ্জ হচ্ছিল তার প্রতিবেশ, তার পরিবেশ, শহর থেকে জঙ্গল, তার দুঃখের জীবন থেকে তার মানে একটা আনন্দ ঘন পরিবেশ। এখানে কোথাও গিয়ে যেন তার বাইরে থেকে ফিজিক্যাল লুকের যে চেঞ্জ, সেটাও সে অনুভব করছে, মানে তার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে বলছে কি যে মানে এই যে একটা মানে মদ খাওয়ার পর বা ওয়াইন পান করার পর এই যে মানে যে পান করছে তার উপর যে মদের যে প্রভাব, সেইটাও কিন্তু প্রকাশ করছে, এবং সেটা তাকে বাস্তবতা থেকে বা রিয়েলিটি থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায়। এটাই কিন্তু বলছে, মানে ভালো করে ভেবে দেখ, এই যে সুরাপান, এর চূড়ান্ত উদ্দেশ্য কি, সেটা তো বলেই দিয়েছে, দ্যাট আই মাই ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। এখানে লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন মানে আমি কিন্তু মানে মৃত্যুর কথা বলছে না। এখানে কবি বলছেন এই ওয়াইনটাকে পান করে তিনি জগতের চোখে অদৃশ্য হয়ে যেতে চাইছেন। তিনি জগৎকে দেখবেন না, না দেখবেন সেটা নয়, বলছে আই লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, মানে জগৎ আমাকে আর দেখতে পাবে না, এইরকমও একটা ভাবে ভাবতে পারিস। এখানে কিন্তু আক্ষরিক অর্থে অদৃশ্য হওয়া নয়, বরং ওই যে বললি, যে জীবনটা সে কাটাচ্ছে সেখানে উদ্বেগ আছে, তার ভাইয়ের মৃত্যুর কথা রয়েছে, তার দায়িত্বের কথা রয়েছে, এবং পরিচিত অনেক নেগেটিভিটি আছে। এই সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এই 4 লাইনে। তিনি মানে শুধু এই যে দুঃখ টুক্ষ সেগুলো না, তুই এর সাথে যুক্ত করতে পারিস সমাজের নিয়ম কানুন, মানুষের বিচার প্রক্রিয়া, জীবনের কঠিন বাস্তবতা। এই সবের থেকেও তিনি কিন্তু লুকাতে চাইছেন বা পালাতে চাইছেন। এবং এই যে পালানোর ফলে তাকে তো নতুন কোনো একটা বোল্ট হোল খুঁজতে হবে, কোনো একটা নতুন গর্ত খুঁজতে হবে, কোনো একটা নতুন জগৎ খুঁজতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল। ঠিক আছে, এই যে বলছে না, অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম। তার মানে কি, এখানে নাইটিঙ্গেলের সাথে এই যে বনের যে গভীরে তিনি বিলীন হয়ে যেতে চাইছেন। অর্থাৎ তার মনের একটা নিভৃত কোণে, যেখানে তিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন, তার নিজস্ব সত্তা সেই প্রকৃতির সঙ্গে আস্তে আস্তে এক হয়ে যাবে। এই যে ফেড অ্যাওয়ে শব্দটা দেখছিস না, এই ফেড অ্যাওয়ে একটা কিন্তু মানে শান্তিপূর্ণ একটা মানে নিজের ইচ্ছায় যে বিলুপ্তি, সেইটাকে বোঝায়, এমনকি জীবনের যন্ত্রণা মুক্তিকেও বোঝায়। আর ফেড অ্যাওয়ে দেখ হঠাৎ করে কিন্তু নয়, ফেড অ্যাওয়ে মানে কি, ধীরে 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 ফেড অ্যাওয়ে। একটা জিনিস দেখবি, তুই হঠাৎ করে চোখ বন্ধ করলি, কিছু দেখতে পেলি না, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, তুই তোর শরীর খারাপ হলো বা পান করলি, অনেকটা বেশি পান করার পর দেখবি আস্তে আস্তে জগৎটা তোর কাছে বন্ধ হয়ে যাচ্ছে, মানে তুই দেখতে পাচ্ছিস আবার পাচ্ছিস না। তার মানে এই যে টাইমের মানে ফ্লো অফ টাইম, এইটা কিন্তু আরো দীর্ঘায়িত হচ্ছে। এই ফেড অ্যাওয়ে শব্দটা এই কারণেও ব্যবহৃত হয়েছে, মানে আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়া। তার মানে এরকম নয় যে তিনি একবারে ফিরে যেতে পারবেন ওইখানে, ধীরে 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 তিনি মানসিক ভাবে ওই নতুন জগৎটার সাথে কানেক্ট হতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। বলো। Fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known, the weariness, the fever, and the fret, here where men sit and hear each other groan. বলো। এখানে কবি আগেই বলেছেন যে উনি কবি মানে নাইটিঙ্গেলকে কম্প্যানিয়ন হিসেবে চান এবং এই রিয়েল লাইফ থেকে এসকেপ করে নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে হারিয়ে যেতে চান। এখানে ফেড ফার অ্যাওয়ে আবার একটা রিপিটেশন হচ্ছে, আগের লাইনটার ফেড অ্যাওয়ে বলেছিলেন, এখানে হুম। বলছেন যে হারিয়ে যেতে চাই, বহু দূরে চলে যেতে চাই, মানে বাস্তব জগৎটা থেকে আমি একদম হারিয়ে চলে যেতে চাই। বাস্তব জগৎটা ভীষণই কষ্টের, যন্ত্রণার। এখানে মানুষ যখন পাশাপাশি বসে থাকে, তারা একে অপরকে কান্না আওয়াজ শোনে, একে অপরের যন্ত্রণার আওয়াজ শোনে, এই সমস্ত জায়গা থেকে উনি চলে যেতে চান। এই ওয়ারিনেস, ফিভার অ্যান্ড দ্য ফ্রেড বলতে পোয়েট এখানে ভীষণ ডিজেক্টেড ফিল করছে বাই দ্য উজ অ্যান্ড ওয়ারিজ অফ দ্য রিয়েল লাইফ, where নেক্সট। all men are sad and they are suffering extremely। সেখান থেকে উনি জাস্ট
নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলে যেতে চাইছেন। আচ্ছা, আর কেউ? স্যার একটু আগে যেরকম আপনি বললেন যে তিনি তার যে নাইটিঙ্গেলের যে ওয়ার্ল্ডটা আছে সেখানে যেতে চাইছিলেন। তো সেই যে ওয়ার্ল্ডটা, যে ওয়ার্ল্ডটা কিনা কোনো রকম দুঃখ কষ্ট জানে না, এখানে বলা আছে ওয়েট ফরগেট হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নোন। যেই যে পাতাগুলো বা যে ঘন জঙ্গলগুলো এই জগতের যত রকম দুঃখ কষ্ট আছে সেগুলো জানে না। যা ওয়েরিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেড, যত রকম ওয়েরিনেস আছে, ক্লান্ত আছে, বা জ্বর জরা ব্যাধি, এসব কিছু জানে না। সেই জঙ্গলের ভেতরটা, সেই জঙ্গলে তিনি যেতে চাইছেন। তিনি হয়তো তার যে ভাই বা তার যে দাদা তিনি যে মারা গেছেন, সেটার কথাই তিনি হয়তো এখানে উল্লেখ করছিলেন। এবং তিনি এভাবেই সেই মদের মাধ্যমে সেই নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করতে চাইছেন। তিনি এই যে জগৎটা আছে যেখানে কিনা মানুষেরা বিভিন্ন রকম ভাবে মারা যায়, তারা গ্রোন করে, তারা একে অন্যের বিভিন্ন রকম গ্রোনিং শোনে, সেটা তিনি লিভ করতে চাইছেন এভাবেই। হুম, মানে আগের যে আকাঙ্ক্ষা সেটা এখানে আরো জোরালো হচ্ছে, পাতি কথায় এটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। আর কিছুই না, কারণ মানে তিনি বলছেন এই যে জগৎ, এটা তার কাছে ম্লান হয়ে যায় বা সে এই জগতের কাছ থেকে হারিয়ে যায়। এই যে সরাসরি বলছে, দেখ এই যে ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট, মানে কি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যেতে চাইছেন এবং সম্পূর্ণরূপে ভুলে যেতে চাইছেন। কি ভুলে যেতে চাইছেন? এটার উত্তর দেখ, লেখা আছে এখানে, হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নোন। অর্থাৎ তিনি সেই সব দুঃখ কষ্ট ভুলে যেতে চাইছেন যেটা তোমার দেখা যাচ্ছে যে মানে অন্য জগতের যে মানুষ, মানুষ তো আর নয়, মানে নাইটিঙ্গেল যেটা অনুভব করেনি। অর্থাৎ এখানে একটা জিনিস ভেবে দেখো, একটা জগৎ হচ্ছে মানে ইন আ ওয়ার্ল্ড ওয়্যার দ্য পোয়েট লিভস বা লিভড বা ইউজ টু লিভ, আরেকটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল। এই যে তার দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যাধি যাই হোক না কেন, কবির কোথাও যেন মনে হয়েছে এটা তার নিজের নয়, এটা আরোপিত। কারণ এটা তিনি অনুভব করছেন বিকজ হি ইউজ টু, মানে হি, আমি এখানে প্রেজেন্ট টেন্সেই বলছি, বিকজ হি লিভস ইন দ্যাট ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড অফ, ওই যে একটু আগে বললো হাসল অ্যান্ড বাসল অফ লাইফ, যেখানে একটা কোলাহলপূর্ণ জীবন, একটা ফ্লেশ অ্যান্ড ব্লাডের যে জীবন, যার মৃত্যু আছে, জড়া আছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে বলা হচ্ছে আমি যদি ওই জগৎটায় থাকতাম, কোন জগৎটা? দ্য জগৎ অর দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, তাহলে এই বিষয়গুলো আসতোই না। ঠিক আছে, তো কবি সেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি রোগ এই সমস্ত কিছুকে বা স্বজন হারানোর যে বেদনা, এগুলোকে ভুলে যেতে চাইছেন, যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে নাইটিঙ্গেল তার জগতে কখনো অনুভব করেনি। এটা কিন্তু ওই নাইটিঙ্গেলের যে একটা অমর, একটা বাধাহীন জীবন, তার সাথে এইদিকে যে একটা মানে মর্টাল লাইফ ম্যানের, বা বাংলায় কি বলে ওটাকে, নশ্বর জীবন, হ্যাঁ, এই নশ্বর যে মানব জীবনের যে কন্ট্রাস্ট, সেইটাকে আরো স্পষ্ট করে দিচ্ছে। কেন স্পষ্ট করছে বা কিভাবে স্পষ্ট করছে? তিনি দেখো বলছেন, তিনি এই যে মানুষের জীবন বা ফ্লেশ অ্যান্ড ব্লাড বা হিউম্যান লাইফ, তার যে একটা দুঃখ কষ্টের একটা চিত্র তুলে ধরছেন, সেইটা এই যে এই লাইনটা দেখ তোরা, দ্য ভ্যারিনেস দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেট। তো এখানে ভ্যারিনেস বলতে জীবনের ক্লান্তি, ফিভার বলতে শারীরিক অসুস্থতা, এমন একই সাথে কিন্তু তোমার মানসিক অস্থিরতাকেও বোঝায়। আর ফ্রেড বলতে কি বোঝাচ্ছে? তার দুশ্চিন্তা বা তার উদ্বেগ। তাহলে এই তিনটে যে শব্দ, এটা কিন্তু মানব জীবনের অনিবার্য দুঃখের সারসংক্ষেপ বলতে পারিস, বা একটা প্রিসাইজ ফর্ম। তো কবি বলছেন এই দুঃখগুলো এমন একটা জগতে রয়েছে। কোন জগৎ? এই যে হিয়ার দিয়ে যেটা শুরু করছে, হিয়ার ওয়্যার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, মানে খুব করুণ একটা চিত্র। এটা মানুষের সমাজকে এমন একটা স্থান হিসেবে তুলে ধরেছে বা উপস্থাপন করেছে, যেখানে মানুষেরা একে অপরের দুঃখ কষ্ট আর্তনাদ শুনতে বাধ্য হচ্ছে, মানে না চাইলেও হচ্ছে। তোর চারপাশটা এতটাই বিলাপে ভরা যে তুই মানে মানে ইটস ইট অ্যান ইম্প্যাক্ট অর ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট আপন ইউ, তোর উপর একটা প্রভাব ফেলবেই। তো এই জায়গার কথা বলা হচ্ছে। এইটা কিন্তু একটা মানুষের জীবনের বাস্তবতা, রিয়ালিটি, স্টার্ক রিয়ালিটি যেটাকে বলে, যেখানে দেখা যাচ্ছে যে কেউ কাউকে যদি সহানুভূতিও জানায়, সেটা কিন্তু মানে একটা দুর্ভোগেরই রিপিটিশন বা পুনরাবৃত্তি করে।
তো কবি এখানে এই মানুষের যে অস্তিত্বের যে অন্তর্নিহিত দুঃখ এবং তার থেকে যে মুক্তির উপায় বা উপায় বলবো না, আকাঙ্ক্ষা, সেইটাকে প্রকাশ করেছেন। এনি ডাউট? না স্যার, কিন্তু স্যার একটু তাড়াতাড়ি পড়তে হবে, নাহলে তো ফিনিশ হবে না। আমরা তো তিনটে স্ট্যান্ডাতে আছি। যতটা হয় করে দেবো, অসুবিধা নেই, আমি টানা করা। আচ্ছা। একটু বড় ক্লাস হলে অসুবিধা নেই তো, সে দরকার না, হলে 10 মিনিট 20 মিনিট গ্যাপ দিয়ে খেয়ে দিয়ে আবার 2টো 2:30 থেকে বসবো, অসুবিধা নেই, করো যতটা হয়। এগুলো একটু স্পিডে পড়লে না মানে ভেতরের মানেগুলো ক্লিয়ার হবে না। আমার টাইম আছে, দুপুরে আমার ক্লাস থাকে না, আমি করিয়ে দেবো, পুরোটাই করিয়ে দেবো। বলো। where স্যার আমি Palsy না একটু ইন্টারাক্ট করতে পারছি না, হ্যাঁ মানে ক্লাসে আছি তো। কেউ দাঁড়া না, ক্লাসে আছি তো তো আমি যদি কথা না বলে যদি ক্লাসটা করি চুপচাপ, অসুবিধা অসুবিধা নেই, নেই তো? না না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো। where Palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies, but where but to think is to be full of sorrow and laden-eyed despairs. হুম। এখানে কবি একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন, মানে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডটা যে কতটা খারাপ বা কতটা এখানে দুঃখ কষ্ট বেদনা মানে ব্যাধি জর্জরিত ওয়ার্ল্ড, এটাই উনি দেখানোর চেষ্টা করছেন। আর এখানে ওনার কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসও উনি ইনকর্পোরেট করেছেন, যেখানে একটা ডাইরেক্ট পুরো আহ উল্লেখ রয়েছে টমের, কারণ কি টম ওর ব্রাদার জাস্ট হি ডায়েড 1 year বিফোর দ্য পোয়েম ওয়াজ কম্পোজড, এবং সেখানে উনি তো টিউবারক্লোসিসে সাফার করতেন। কিডসের নিজের হেলথ কন্ডিশনও খুব একটা ভালো থাকতো না, তারপরে আনসাকসেসফুল লাভ অ্যাফেয়ার ছিল ফ্যানি ব্রাউনের সাথে। তো এইগুলোই উনি উল্লেখ করছেন যে আমাদের মানে হিউম্যান ওয়ার্ল্ডটা একদম দুঃখ কষ্ট বেদনায় জর্জরিত। এখানে ইউথ বয়সে মানে প্রিম্যাচিওর ডেথ হয়ে যায়, ইউথরা তারা ভালো থাকতে পারে না, অকাল মৃত্যু হয়, অকালে কুড়িগুলো ঝরে যায়। এটাই উনি আর কি বলতে চাইছেন। সৈকত। আচ্ছা, এটাই আগের স্ট্যান্ডাতে যেরকম তিনি এই ওয়ার্ল্ডের সাথে তার নাইটেঙ্গেলের যে ওয়ার্ল্ডের একটা তুলনা করলেন, সেটাকে আরো ইন্টেন্সিফাই করলেন। এখানে তিনি বললেন তার ওয়ার্ল্ডটা আরো কতটা মানে জরাব্যাধি সম্পূর্ণ, সেটাই তিনি এখানে ইন্টেন্সিফাই করেছিলেন। এটাই। ঠিক ঠিক ঠিকই বলেছিস। মানে আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, মানে এখানে কিডস তার যে মানে শরীরের ক্ষয়, মানসিক যন্ত্রণা, এটাকে আরো ইন্টেন্সিফাই করেছে, আরো বিশদভাবে তুলে ধরেছেন। কারণ একদিকে হচ্ছে দেখ মানে বার্ধক্যের চিত্র, ওয়্যার পালসি শেকস আ ফিউ স্যাড লার্জ গ্রে হেয়ার্স, এই গ্রে হেয়ার অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে মানে এখানে বার্ধক্য মানে বয়সের বার্ধক্য নয়, কিন্তু কোথাও যেন আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে ইহজীবনের প্রতি মায়া ত্যাগ, এটাও তো এক প্রকার মৃত্যুই, তাই না? পালসি অথবা এই যে পক্ষাঘাত দুষ্ট হওয়া, তার মানে কি এটা একটা রোগ, যেটা মানে যত বয়স হচ্ছে শরীরকে তত দুর্বল করে তুলছে এবং মানে শেক করে শরীর এই ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে তোরা এই যে বার্ধক্য বলতে কিন্তু তার যে ফিজিক্যাল স্ট্রেংথ ল্যাক করছে শুধু সেটা নয়, এটা তার দুঃখ এবং তার যে লাস্ট মোমেন্ট বা লাস্ট মুহূর্ত পৃথিবীতে মানে এরপর হয়তো সে নাইট অ্যাঙ্গেলের জগতে চলে যাবে, সেইটাকে ইঙ্গিত দিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ কিন্তু দুর্বল এবং করুণ হয়ে উঠছে। এরপর দেখ তার আগের যৌবনের মানে চিত্রটা তুলে ধরছে, where youth grows pale and scepter thin and dies। এটা কিন্তু খুব মানে একটা খুব হার্ট টাচিং একটা মানে ইমেজারি। কারণ মানে যৌবনকে আমরা কি সাধারণত একটা লাইভলিনেস, একটা মানে কি বলবো, সিম্বল অফ স্ট্রেংথ, এইটা হিসেবে দেখি। কিন্তু এখানে কিডস দেখাচ্ছেন যে যৌবনটাও কিভাবে বিবর্ণ হয়ে যাচ্ছে, মানে অনেকটা ওই প্রেতের মতো আস্তে আস্তে রোগা কৃশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মানে এইভাবে কি হচ্ছে, শেষ অবধি সে মৃত্যুবরণ করছে, ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করছে। তো এটা জীবনের যে মানে স্বল্প সময়, মানে কি বলে ওটাকে, ক্ষণস্থায়িত্ব বা মানে একটা নির্দিষ্ট সময়, এবং একই সাথে ভেবে দেখ মৃত্যুর যে মানে ডেথ ইজ মানে কি বলবো পার্মানেন্ট, তার যে সেটা অনিবার্য, সেই অনিবার্য সত্যটাকে খুব মর্মস্পর্শী ভাবে তুলে ধরছেন। মানে এই পৃথিবী এমন একটা স্থান যেখানে তোমার যৌবনের যে উচ্ছ্বালতা, তার যে লাইভলিনেস, সেটাও কিন্তু
হারিয়ে যাচ্ছে। এই যে কবি দেখ বলছে, ওয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো অ্যান্ড লেডেন আই ডিসপেয়ার্স। তার মানে কি? এইটার মানে হচ্ছে যে কবি মানে কেবল যে চিন্তা করাই যে যথেষ্ট মানুষকে, কি বলবো, মানে সে যে সবসময় চিন্তার মধ্যে ডুবে আছে, এই যে টু মাচ থিঙ্কিং, এইটাই কিন্তু তার দুঃখ এবং হতাশায় তাকে ভরিয়ে তোলার জন্য যথেষ্ট। এবং এটা ফ্যাক্ট, মানে শুধু কবিতা নয়, তুই যত বেশি চিন্তা করবি না, তুই তত বেশি বুড়ো হয়ে যাবি। হয়তো বয়স বাড়বে না, কিন্তু মনের বয়স বেড়ে যাবে। তো মানুষের জীবনের এই চিন্তা শক্তিই যেন তার দুঃখের একটা অনিবার্য কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ সে জীবনের যে মানে কি বলে, ক্ষণস্থায়িত্ব বা সীমাবদ্ধতা, এবং এই যে মানে দুঃখর যে অবশ্যই আসবে, তো সেই ব্যাপারটা সম্পর্কে তিনি সচেতন। ল্যাডেনাইট ডিসপেয়ার্স মানে কি? সীসার মতো ভারী, মানে একটা চোখে হতাশা ফুটে থাকা। তার মানে এটা হচ্ছে গভীর বিষণ্ণতার প্রতীক, বা একটা হতাশার মানে একটা করুণ চিত্র। এটা মানুষকে টোটালটা একটা ঘোরের মধ্যে রাখছে, একটা আচ্ছন্ন করে রাখছে। তার চোখের যে দেখা, তার যে দৃষ্টিশক্তি, সেটাকে ভারী করে তুলছে। দৃষ্টিশক্তি ভারী করে তোলার মানে কি? সে কাঁদছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেন সে আর জীবনের সৌন্দর্যটাকেই দেখতে পাচ্ছে না। চল তারপরে 4 লাইন পড় তাড়াতাড়ি। Where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. Away, away, for I will fly to thee, not charioted by Bacchus and his pards. বলো। এখানে বিউটি কথাটাকে উনি ক্যাপিটালে দিয়েছেন, কারণ বিউটিকে উনি পার্সনিফাই করছেন, যে হুম, এই হুম। রিয়েল ওয়ার্ল্ডে, আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে বিউটি বলে কেউ এক্সিস্ট করতে পারে না। এখানে জরা ব্যাধি আক্রান্ত হয়ে বিউটি অকালে ঝরে যায়। কেউ সুন্দর থাকতে পারে না, প্রত্যেকটা সুন্দরকে অসুন্দরতা বা একটা অভিশাপ গ্রাস করে। এনগালফ করছে, আর হ্যাঁ। আর নিউ লাইফ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো, এখানে একটা ফ্যানি ব্রাউনের সাথে ওনার আনসাকসেসফুল লাভের একটা হিন্ট আছে। বলতে চাইছেন যেখানে লাভের যে প্রমিসটা, যে সারা জীবন পর্যন্ত একে অপরের সাথে থাকবো, সেটাও থাকে না, সেটাও চেঞ্জ হয়ে যায়। এখানে রিয়েল ওয়ার্ল্ডে কেউ ফেথফুল থাকে না। অ্যাওয়ে অ্যাওয়ে, ফর আই উইল ফ্লাই টু দি, এখানে আবার উনি এসকেপ করতে চাইছেন, আবার উনি ওটাকে ইন্টেন্সিফাই করছেন, যে কেন আমি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলে যেতে চাইছি। এবং দ্যাট টু নট উইথ দ্য হেল্প অফ ব্যাকার্স। ব্যাকার ইজ আ গড অফ ওয়াইন, এবং উনি লেপার্ডস এর ড্রাইভ করা চ্যারিয়েটে করে ট্রাভেল করেন, তো ওয়াইনের হেল্প নিয়ে উনি যেতে চাইছেন না। আচ্ছা, ঠিকই। সৈকত। হ্যাঁ স্যার, ওটাই আমিও বলতাম যে এখানে বিউটি মানে হয়তো ওই ফ্যানি ব্রাউনের কথাই বলেছেন ইনডাইরেক্টলি, যেখানে বিউটি হয়তো কোনো রকম লাভ বা কোনো একটা পার্সনকে ইন্ডিকেট করছেন, যেটা কিনা তার যে লাস্ট্রিয়াস আইস, অর্থাৎ তার যে সৌন্দর্য, সেটা রাখতে পারে না সারা জীবন। এবং সেটা হচ্ছে পরবর্তীকালে অন্য কারোর জন্য হয়তো তার সেই লাস্ট্রিয়াস যে আইস গুলো, সেগুলো অন্য কাউকে খোঁজে, এরকমই কিছু হয়তো বলতে চাইছেন। এবং সেই যে বার্ডটার সাথে তিনি অনেক দূরে দূরে চলে যেতে চাইছেন, চ্যারিয়েটে করে, বা বেকাসের যে চ্যারিয়েট, এখানে নট চ্যারিটেড বাই বেকাস অ্যান্ড হিজ পার্টস বলতে এখানে সেই বেকাসের চ্যারিয়েটে করে নয়, কিন্তু তিনি সেই মদের সাথেই যেতে চাইছেন। এখানে যদিও বেকাস হয়তো মানে মদেরই দেবতা যতদূর সম্ভব। হুম, হুম, হুম। তো এবার এখানে কি নট চ্যারিটেড বাই বেকাস অ্যান্ড হিজ পার্টস কেন বলেছে, এটা একটু কনফিউশন আছে আমার, এইটুকু। আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এই যে 4টে লাইন পড়ছিস, দুটো দিক আছে। একটা হচ্ছে বিউটি, আরেকটা হচ্ছে লাভ। কিন্তু এই দুটোর থেকেই প্রতারিত হয়েছেন কে? কবি। তোরা ফ্যানি ব্রাউনের কথা একটু আগেই বলেছিস। তিনি বলছেন, স্যার দেখ। একটা কোয়েশ্চেন ছিল, ওই বলো। বেকাস রোমান রোমান ওয়াইন অফ গড, গড অফ ওয়াইন নাকি গ্রিকেরটা ডায়োনিসাস, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্রিকের যে গড, আর এটা হচ্ছে রোমান, তাই তো? রোমানের, হ্যাঁ। কনফিউশন। তো দেখো, আহ একটা তো গেল হচ্ছে বিউটি, আরেকটা হচ্ছে লাভের কথা বলছে। এবার কবি এই যে এই লাইনটা বলছেন যে ওয়্যার বিউটি ক্যান নট কিপ হার লাস্ট্রিয়াস আই। লাস্ট্রিয়াস মানে সুন্দর তো ঠিকই, কিন্তু একই সাথে আকর্ষণীয়, যেটা মানে কি বলে ওটাকে, তোকে টানবে আর কি। হ্যাঁ, মানে এর মধ্যে একটা সেক্সুয়াল ডিজায়ার বা একটা টানার যে ব্যাপার, এই ব্যাপারটা রয়েছে। তার মানে এখানে তিনি বলছেন যে মানুষের জীবনের যে সৌন্দর্য, এটা চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সেটা ফেড অ্যাওয়ে হয়ে যাবে, সেটা তার উজ্জ্বলতা হারাবে, তার আকর্ষণ, এই যে আকর্ষণের কথাটা বললাম, এটা হারাবে। এমনকি এই যে নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো, বিয়ন্ড টুমরো, তো এটার মানে হচ্ছে কি, যে নতুন প্রেমও কিন্তু মানে মানে যদি কোনো নিউ লাভ হয়, সেটাও কিন্তু আগামী দিন পর্যন্ত তার যে মোহময় আকাঙ্ক্ষা,
সেটাকে টিকিয়ে রাখতে পারবে না, সবকিছু ফেড হয়ে যাবে। আজ যা ভালো এই ওয়ার্ল্ডের কথা বলছে, কাল সেটা দেখা যাচ্ছে তার কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে, তার কাছে খারাপ হয়ে যাচ্ছে। তো মানুষের জীবনের এই যে মানে দুটো স্তম্ভ, এটাও কিন্তু তোমার মানে খুব কম সময়ের জন্য, মানে ক্ষণস্থায়ী। আর এই যে ক্ষণস্থায়িতা বা ক্ষণস্থায়িত্ব মানুষকে হতাশ করে তুলছে। এই যে উপলব্ধি, এটা মানে এটার জন্যই কিন্তু সে বাস্তব জগৎ থেকে পালাতে চাইছে। এই যে হতাশা, এটার যে চরম মুহূর্ত, তো সেখানে হঠাৎ করে কবি দেখো একবার প্রতিজ্ঞা করছে, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। তার মানে কি, তিনি নাইট অ্যাঙ্গেলের কাছে উড়ে যেতে চাইছে, মানে অন্য কোনো জগৎ, সেই জগতে তিনি আশ্রয় নিতে চাইছে। কিন্তু এই যে উড়ে যাওয়া, এটা কেমন ভাবে হবে? বলছে যে নট charioted বাই বেকনস অ্যান্ড হার পার্ডস। এবার ইনি হচ্ছেন তোমার মানে রোমান পুরাণ যদি বলো, তার যে সেখানে হচ্ছে মদ, এবং শুধু মদ নয়, আরো দুটো জিনিস অ্যাড করে নাও, উৎসব এবং উন্মত্ততার দেবতা। ঠিক আছে? এবং মানে এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাকাসের যে পথ, মানে তার যে প্যাথ, যেটা এর মধ্যে কি কি রয়েছে, তার মধ্যে তোমার ইন্দ্রিয় সুখ রয়েছে, তার মধ্যে এই যে ওয়ার্ল্ডলি যে হ্যাপিনেস, বাংলায় কি বলে ওটাকে, মানে জাগতিক যে আনন্দ, সেই ব্যাপারটা রয়েছে, এবং একই সাথে একটা শারীরিক উন্মত্ততার ব্যাপার রয়েছে। ইটস নট অ্যাবাউট অনলি ওয়াইন, এর সাথে সাথে আনন্দ, ইন্দ্রিয় সুখ, শারীরিক উন্মত্ততা, এই তিনটে জিনিসকেই প্রতিকায়িত বা প্রতিবিম্বিত করা হচ্ছে। তো কবি স্পষ্ট করে বলছেন, তিনি এই ধরনের পৃথিবীর বা পার্থিব যে আনন্দ এবং এই যে নেশার মাধ্যমে, ওয়াইন এখানে হচ্ছে মেইন এলিমেন্ট, হ্যাঁ, তো সেইটার মাধ্যমে ওই নাইট অ্যাঙ্গেলের জগতে যেতে চাইছেন না। তিনি এমন একটা উচ্চতর, একটা বিশুদ্ধ, মানে আরো সুন্দর পথে যেতে চাইছেন, যেটা শুধু মানে শারীরিক নয়, যেটা তাকে আত্মিক মুক্তি দিতে পারে। এটা কিন্তু তার জীবনের দুঃখ মোচন বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটা নতুন অপার্থিব পথ। অর্থাৎ তিনি ড্রিঙ্ক করছেন, বাট দিস ইজ নট দ্য ওয়ে হাউ হি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু গেট দেয়ার। ঠিক আছে? বাট ইন সাম আদার ওয়ে, অন্য কোনো ভাবে। সেটাই হয়তো আমরা পরবর্তী চার লাইনে পাবো। বলো পরের চার লাইন। But on the viewless wings of poesy, though the dull brain perplexes and returns, already with thee, tender is the night, and haply the queen moon is on her throne, clustered around by all her starry face. এখানে উনি ওটাই আগের লাইনটাই এক্সপ্লেন করছেন যে না, আমি ওয়াইনের হেল্প নিয়ে যেতে চাইছি না, আমি কিসের হেল্প নিয়ে যেতে চাইছি, আমি পোয়েট্রির হেল্প নিয়ে যেতে চাইছি। কিন্তু যেহেতু মানুষের ব্রেনের মধ্যে দুটো পার্ট থাকে, একটা সাবকনসিয়াস আর একটা কনসিয়াস, ওনার কনসিয়াস ব্রেনটা যেটা র্যাশনাল থিঙ্কিং করে, সেটা কিন্তু ওনাকে ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে হারিয়ে যেতে দিচ্ছেন না। ওটা কিন্তু পারপ্লেক্স করছে, মানে কনফিউজ করছে এবং রিটার্ড করছে। বাট স্টিল Keats is able to overcome this because in the next line he says, already with thee, আমি ইমাজিনেশনে ওয়ার্ল্ডে হারিয়ে গেছি, আমি নাইটিঙ্গেলে ওয়ার্ল্ডে চলে গেছি। এবং সেখানে রাত্রির বেলা বলছেন টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রিটা টেন্ডার। এবং কুইন মুন ওভার হিয়ার ইজ রেফারেন্স টু ডায়না বা টাইটানিয়া, দ্য রোমান মনে হয়, স্যার এটা রোমান তো, বলে রোমান দিচ্ছি, বলো। হুম। গডেস অফ মুন। এবং তার চারিপাশে যে ফেয়ারি একটা ব্যান্ডের মতন থাকে, একটা এঞ্জেলের মতন ক্রিয়েট করে থাকে। মানে এবার উনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডটাকে ডেসক্রাইব করছেন। ডেসক্রাইব করছেন, এক্স্যাক্টলি। সৈকত বলবি না আমি শুরু করে দেবো? একটু হ্যাঁ, বল, আপনি তোদেরও পড়া হয়ে যাবে। আপনি বলুন, আমি ঠিক আছে একই পড়েছি। বলবি, ঠিক আছে। আচ্ছা, তার মানে ওই তিনি সেই নাইট অ্যাঙ্গেলের জগতে যেতে চাইছেন, নট চ্যারিটেড বাই বেকন, সেটা তো অলরেডি বলা হয়ে গেল। বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি, এখানে কি বোঝাচ্ছে? কবিতা বা কাব্যিক কল্পনাকে বোঝানো হচ্ছে। তার মানে ভিউলেস উইংস মানে কি? অদৃশ্য ডানা। মানে কি? তার যে এই যাত্রা, সেই যাত্রাটা চোখে দেখা যাবে না, শুধুমাত্র মন বা কল্পনার দ্বারা এই যে পরিক্রমা, সেইটা সংঘটিত হবে। এটা বোঝাচ্ছে কবি কিন্তু শুধু মদ বা মদিরার মাধ্যমে নয়, বরং শিল্পের যে শক্তি অথবা যে কাব্যিক যে ব্যাপার, সেইটার মাধ্যমে এবার জগতের সীমাটাকে অতিক্রম করতে চাইছেন এবং তার প্রিয়র কাছে বা প্রিয়তমর কাছে পৌঁছতে চাইছেন। তবে এই যে যাত্রা, এটা যে এই পথে যে তিনি কোনো বাধা পাবেন না এমনটা নয়, এটা চ্যালেঞ্জ বিহীন নয়।
কবি স্বীকার করছেন দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্নস। তার মানে এই ডাল ব্রেন মানে কি, মানে নিস্তেজ মস্তিষ্ক যাকে বলো। নিস্তেজ মস্তিষ্ক বলতে এখানে না, যে মস্তিষ্ক বা যে মাথাটা তোমার বিভিন্ন জাগতিক চিন্তা এবং যুক্তির মাধ্যমে জর্জরিত। এখানে ডাল ব্রেনকে নর্মাল সেন্সে মানে ভাবলে হবে না যে ডাল ব্রেন মানে বোকা ব্রেন, তা নয়। এখানে ডাল ব্রেন মানে যে ব্রেনটা সারাদিন নানা রকম চিন্তা করতে করতে ক্লিষ্ট, সেই হাজারো চিন্তায় যে মাথাটা নষ্ট হয়ে গেছে, সেই সেন্সে ডাল ব্রেন এই শব্দটা দিতে পারে, যেখানে ডাল ব্রেন কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো তার এই ডাল ব্রেন তাকে পারপ্লেক্স করছে, তাকে বিভ্রান্ত করছে এবং বলছে না এই কবিতার মাধ্যমে ওড়ানো যাচ্ছে না। তার মানে ও যেটা বললে এক্স্যাক্টলি এই শব্দটাই ব্যবহার করতে হবে। একদিকে কনসাস মাইন্ড, আরেকদিকে হচ্ছে সাবকনসাস, মানে একটা সচেতন মন, আরেকটা হচ্ছে অচেতন নয় অবচেতন। তাহলে এই দুটোর একটা কিন্তু প্রবল দ্বন্দ্ব এখানে প্রকাশ পাচ্ছে। তো এই যে তার যে কনসাস মাইন্ড তাকে বারবার বিভ্রান্ত করছে এবং এই যে তার কবিতার যাত্রা এইটাকে বারবার বাধা দিচ্ছে। কিন্তু একজন শিল্পীর যে প্রক্রিয়া থাকে, যেটাকে আমরা মানে ক্রিয়েটিভিটি বলি, তার যে সৃজনশীল যে প্রক্রিয়া এবং অন্যদিকে তার যে রূঢ় বাস্তবতা, তার মধ্যে যে একটা সংঘাত সেইটা ফুটে উঠছে। কিন্তু এই বাধাটা সত্ত্বেও কবি কিন্তু অনুভব করছেন তিনি ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন, বা যাত্রা শুরু করে দিয়েছেন কেন, তিনি পৌঁছে গেছেন। পৌঁছে গেছেন কেন বলছি, এই যে লিখছে অলরেডি উইথ দি, তাই না? তাহলে এই নতুন জগতের মানে বর্ণনা কেমন, যেখানে সে পৌঁছেছে সেখানকার রাতের যে বর্ণনা, সেটা দেখো বলছে টেন্ডার ইজ দ্য নাইট। তার মানে রাত কিন্তু এখানে শুধুমাত্র ডার্কনেস কে প্রতিকায়িত করছে না। রাত এমনি আমাদের রাত কিসের প্রতীক? দুটো ওয়ার্ল্ড তো আমাদের এই ওয়ার্ল্ডে, দুটো ওয়ার্ল্ড মানে একটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য নাইট অ্যাঙ্গেল। তাহলে আমাদের ওয়ার্ল্ডে ভেবে দেখো, নাইট অ্যাকচুয়ালি রেফার্স টু ডার্কনেস এবং নেগেটিভিটি। রাত মানে কি, রাত নেমে এলো মানে কি, অন্ধকার নেমে এলো মানে খারাপ খারাপ ব্যাপার। কিন্তু এখানে সরাসরি উল্টো শব্দ বলছে, টেন্ডার ইজ দ্য নাইট, মানে এখানে রাত অন্ধকারের প্রতীক নয়, এখানে রাত হচ্ছে কোমল, এখানে রাত হচ্ছে সংবেদনশীল, এখানে রাত হচ্ছে তোমার একটা ভালো টেন্ডারনেসের প্রতীক। আর এই যে রাতের মানে সৌন্দর্য, এটা আরো মানে কি করে তিনি বোঝাচ্ছেন এতটা সৌন্দর্য, বলছে দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন, মানে কি এখানে চাঁদকে তিনি রানী বলে সম্বোধন করছে, বলছে তার সিংহাসনে সে যেন বসে রয়েছে বা অধিষ্ঠিত। তার মানে এখানে এই চিত্রটা একটা রয়্যাল, অথচ একই সাথে একটা টেন্ডার এবং একই সাথে একটা মানে কি বলবো, মানে গডলি ব্যাপারকে, একটা ঐশ্বরিক সৌন্দর্যকে, মানে বিয়ন্ড ওয়ার্ডস যাকে বলে সেইটাকে ইঙ্গিত দিচ্ছে। কারণ চাঁদ এখানে রাতের দেখা যাচ্ছে সবকিছুর নিয়ন্ত্রণ, মানে রাতের সর্বময়ী কর্ত্রী বলা হতে পারে চাঁদকে, যেটার হালকা আলোয় বা মৃদু আলোয় গোটা প্রকৃতি ভেসে উঠছে। এখানে না একটা মানে যেটাকে বলা হয় জাদু লোক, ঠিক আছে, সেই একটা জাদুপয়ে রাতের একটা দৃশ্যের ছবি ফুটিয়ে তুলেছেন, যেখানে কবি আলটিমেটলি নিজের সঙ্গে ওই মানে নাইট অ্যাঙ্গেলের যে জগৎ সেটাকে একাত্ম করে দিচ্ছেন। পরের 4 লাইন পড়ো। But here there is no light. But here there is no light, save what from heaven is with the breeze blown. Through verdurous glooms and winding mossy ways, I cannot see what flowers are at my feet. ঠিক আছে, বলো। আগেই উনি বলেছেন যে নাইটিঙ্গেল বনদেবী, সে গভীর অরণ্যে বসে গান গায়। তাই জন্য এখানে উনি বলছেন যে যদিও রাতের পুরো আকাশটাকে জুড়ে রয়েছে কুইন মুন, কিন্তু যেখানে নাইটিঙ্গেল গান গাচ্ছেন, যেখানে কবি ফিল করছেন যে উনিও নাইটিঙ্গেলের সাথে অ্যাকম্পানিড হয়ে আছেন, সেখানে কিন্তু রাত্রে কোনো লাইট দেখা যাচ্ছে না, কারণ ওখানে লাক্সুরিয়ান ভ্যারাইটি অফ ট্রিজ আছে, তাদের ব্রাঞ্চেস গুলো ভেদ করে একদম খুব কম লাইট দেখা যাচ্ছে। যখন একটু ব্রিজ ব্লো করছে, শুধুমাত্র গাছের পাতাগুলো যখন সরে যাচ্ছে, সেখান থেকে একটু লাইট দেখা যাচ্ছে, আদারওয়াইজ কোনো লাইট নেই, ওখানে ভীষণ অন্ধকার। এবং যেহেতু লাক্সুরিয়ান ভ্যারাইটি অফ ট্রি বর্ণনা করছেন আর নিচটাও মস দিয়ে কাভার্ড, উনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে কি ফ্লাওয়ার্স আছে।
কিন্তু তাদের স্মেলটা ওনার নাকে আসছে, সেখান থেকে উনি আইডেন্টিফাই করবেন, বাট উনি কিছু চারিদিকে দেখতে পাচ্ছেন না। এর সাথে আরো 3 লাইন পড়ে দে, ওই নট ওয়ার্ডস অফ এইখান থেকে ওই মন্থ এন্ডোস অব্দি একবারে পড়ে হ্যাঁ, ব্যাখ্যা করে দে, nor আমি what একবারে পড়ে দিচ্ছি। nor what soft incense hung upon the boughs, but in embalmed darkness, guess its sweet, wherewith the seasonable month endows এই the অব্দি drab রাখ। হ্যাঁ ঠিক আছে, এই অব্দি রাখ, এবার বল এই অব্দির মানে বল। এখানে উনি একটা সেন্সুয়াস ডেসক্রিপশন দিচ্ছে ওই ফরেস্ট এরিয়াটার, কারণ এখানে বলছে যে উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি স্মেল থেকে ফিল করতে পাচ্ছেন, আর ওদের স্মেল গুলো এতটাই তীব্র, ফুলের গন্ধ, যে চতুর্দিকটা মানে এমবাম ডার্কনেস, দো ইট ইজ ডার্কনেস বাট ইট ইজ ফুল অফ ফ্র্যাগ্রেন্স, সেটাই Exactly. বলতে চাইছেন। ঠিক ঠিক যে ঠিক। ওটা থেকেই উনি আইডেন্টিফাই করছেন যেটা মে মান্থ, মানে সামার সিজন এবং বা স্প্রিং সিজন, যেখানে অনেক ফ্লাওয়ার্স ব্লুম করেছে। আচ্ছা, এখানে দেখো ঠিকই ঠিকই, আমি আগে 3-4 লাইন থেকে শুরু করছি। প্রথমে যেটা বললি, তো ওখানে তার চারপাশের ওই যেখানে গেছিস তার চারপাশের বর্ণনা করছে, ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার্ট স্টাডি ফ্যান্স। এই যে স্টেডি ফেজ, এটা মানে কি, তার মানে ওই তারার যে মানে সহচরী, চাঁদের সহচরী যাকে বলা হয়, তার যে সঙ্গী, ঠিক আছে। তো চাঁদের চারপাশে ক্লাস্টার্ড বা যেটাকে বলা হয় দলবদ্ধ ভাবে হয়ে আছে, হ্যাঁ, মানে অনেকটা ওই মানে তাকে ঘিরে রয়েছে। তো এটা এই যে রাতের আকাশে একটা মানে খুব সুন্দর চিত্র তুলে ধরছে, যেটা ধরো প্রাচীন পুরাণের কথা থেকে আসা, অথবা মানে নানা রকম লোককথার যে জগৎ, সেইখান থেকে কাছ থেকে রেফারেন্সটা নেওয়া হচ্ছে। কিন্তু এই যে একটা সুন্দর জগৎ, এর বিপরীতেও একটা জগৎ রয়েছে, মানে এর মধ্যে একটা বৈপরীত্য রয়েছে, যে বাট হেয়ার দেয়ার ইজ নো লাইট, এখানে কোনো আলো নেই। মানে কি, এখানে কৃত্রিম আলো অথবা মানে দিনের আলো, যেটা মানে দিনের আলো বা কৃত্রিম আলো, এই ব্যাপারটার কথা বলা হচ্ছে। তাহলে সবকিছু কিভাবে দেখা যাচ্ছে, বলছে সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন থ্রু ভেন্ডারাস গ্লুমস অ্যান্ড উইংস মসি ওয়েজ। তার মানে একমাত্র আলো যেটা আছে সেটা হচ্ছে আকাশ থেকে যে মৃদু বাতাস মানে বয়ে আনছে, কোনটা, এই চাঁদ বা তারাদের আলো। এই ভেন্ডারাস গ্লুমস মানে কি, ঘন সবুজ একটা অন্ধকার। আর এই যে উইন্ডলিং মসি ওয়েজ মানে কি, একটা মানে একটা শ্যাওলা ভরা একটা আঁকা বাঁকা পথ, সেইটার মাধ্যমে তার কাছে সেই যে চাঁদের আলো এবং তাকে ক্লাস্টার করে রয়েছে আর যে সমস্ত ছোট ছোট তারা বা পরি যাই বলিস না কেন, তার আলো ওই বাতাস যেন আস্তে আস্তে বয়ে আনছে, মানে সম্পূর্ণভাবে প্রাকৃতিক বর্ণনা। এখানে তিনি পরিবেশকে এমন ভাবে তুলে ধরেছেন যেখানে সবকিছু এভরিথিং ইজ শ্রাউডেড ইন মিস্ট্রি, মানে কোনো কিছু ক্লিয়ার নয়, বরং রহস্যময়, একটা অস্পষ্ট। তাহলে এই যে আলো, এটা স্বাভাবিকভাবে মানে হিউম্যান মেড নয়, ম্যান মেড নয়, মানুষের নির্মিত বা মানব নির্মিত নয়, বরং স্বর্গীয়, ঠিক আছে, সিলেস্টিয়াল যাকে বলা হয়, সিলেস্টিয়াল। তাহলে এই যে স্বর্গীয় এবং ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটা কবিকে তার যে দৃষ্টি মানে মানে কি বলবো, কবিকে তার যে মানে তার যে নিজের দৃষ্টি সেটার উপর নির্ভর করছে না, বরং অন্যান্য ইন্দ্রিয় এবং নিজের কল্পনা, মানে আমাদের কি আলো দেখার জন্য কিসের দরকার, চোখের দরকার। কিন্তু কবি এখানে বলছে ওইভাবে চোখ দিয়ে দেখলে হবে না। আমি বলেছি না, এই কবিতার প্রত্যেকটা জিনিসকে ফিল করতে গেলে শুধুমাত্র চোখ নয়, চোখ, কান, নাক, জিভ সবকিছু সবকিছু খোলা রাখতে হবে। তো বলছে এই যে ব্যাপারটা, এই যে আলোটা, এটা কিন্তু তার চোখের দৃষ্টির উপর নির্ভর করছে না, বরং তার অন্যান্য ইন্দ্রিয় এবং তার কল্পনা দিয়েও তিনি সেটাকে অনুভব করতে পারছেন। এবং কোথাও গিয়ে এই পরিবেশটাকে সেই নাইটেঙ্গেলের গানের সাথে এক করে দিচ্ছে, যে এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে প্রকৃতি তার নিজস্ব গতিতে চলছে, এবং সেখানে যে মানে মানুষের যে আর্টিফিশিয়াল যে ব্যাপার, তার মধ্যে যে একটা হুলাবালু মানে হচ্ছে একটা হই হই কলরব ব্যাপার, সেই ব্যাপারটা নেই। তো এটা এক ধরনের একটা ড্রিম সিচুয়েশন, একটা একই সাথে আধ্যাত্মিকও কিন্তু, হ্যাঁ, কারণ এই যে একটা সিলেস্টিয়াল বডির কথা বলা হয়েছে, তো এটার সাথে প্রকৃতিকে কোথাও গিয়ে যেন মিলিয়ে দিচ্ছে, এই জায়গাটার কথা। আর পরের যে 3-4 লাইন ও মানে পড়লো, সেইটার ব্যাপারটা কি, ওই যে বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, নট হোয়াট সফট ইনক্রিজ হ্যাংস আপন দ্য বাউটস। তো তিনি পায়ের নিচে একটা ফুল দেখছেন,
কিন্তু কি ফুল আছে তিনি দেখতে পাচ্ছেন না, মানে ফুল আছে তিনি অনুভব করতে পারছেন, ঠিক আছে? এবং দেখো এই যে বিভিন্ন ডালপালা থেকে একটা সুন্দর গন্ধ আসছে, মানে রাতের তো গন্ধ হয় না, তো এখানে বলছে যে একটা নরম গন্ধের মতো কোথা থেকে আসছে সেটাও তিনি স্পষ্ট করে দেখতে পাচ্ছেন না, কিন্তু মানে শুকতে পারছেন বা অনুভব করতে পারছেন। বলছে সফট ইনসেন্স, মানে ফুল বা পাতার যে সুগন্ধ সেটাকে বোঝানো হয়েছে, যেটা মানে অনেকটা ওই ধরো ধূপের গন্ধের মতো ছড়িয়ে পড়ছে। তাহলে কবি কিভাবে কিভাবে এই সৌন্দর্যকে অনুভব করছেন, তার উত্তর কবি দিচ্ছেন যে বাট ইন এমব্লেম ডার্কনেস গেস ইট সুইট। এখানে এমব্লেম ডার্কনেস বাক্যাংশটির মানে কি? এমব্লেম শব্দটা সাধারণত দেখো ওই না মানে মানুষ যখন মারা যায় তার যে মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে ডেফিনেটলি সেই অর্থে ব্যবহৃত হয়নি, এখানে ফ্র্যাগ্রেন্স অর্থে ব্যবহৃত হয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখো, এই যে এমব্লেম যে ব্যাপারটা, ওটা মানুষের দেহে যাতে পচনটা না থাকে এবং দীর্ঘ সময় ধরে যাতে থাকে, মানে দীর্ঘ সময় মানে টাইমটা এখানে খুব জরুরি। তো এখানে পার্টিকুলারলি এই শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে সুগন্ধ, এই যে সৌরভ, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, বা দীর্ঘস্থায়ী এর থেকে আরো একটু যদি এক্সাজারেট করে বলতে চাও তাহলে এটা হচ্ছে এই যে ওই জগতের এই গন্ধ, এটা হচ্ছে চিরস্থায়ী, এটা কখনো ফেড অ্যাওয়ে হবে না। এবং এই যে এর অপোজিটে যে অন্ধকার, এটা কোনো সাধারণ অন্ধকার নয়। এখানে আমরা হয়তো দেখছি যে অন্ধকার হচ্ছে, কারণ আগের সেন্টেন্সেই বলেছিল টেন্ডার ইজ দ্য নাইট, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের মানে অন্ধকার, যেখানে মধ্যে সুন্দর গন্ধ, এবং আমরা স্যাক্রেড ডার্কনেস বলতে পারি, একটা পবিত্র অন্ধকার যেটা তোমার ইন্দ্রিয়কে সজাগ করে তুলছে। এবং এই অন্ধকারের মধ্যেই কবি কিন্তু প্রত্যেকটা সুইট অথবা মধুর বস্তুকে অনুমান করছেন, যেটা প্রকৃতি তাকে উপহার দিচ্ছে। দেখো সে চোখে হয়তো দেখতে পাচ্ছে না, কোনো কিছু তার পায়ে লাগছে, কোনো কিছু তার নাকে আসছে গন্ধ, কোনো কোনো শব্দ তিনি শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই যে সুইট বলতে এটা কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে ওয়্যার উইথ দ্য সিজনেবল মন্থ এন্ডোজ, অর্থাৎ যা তোমার বিভিন্ন মানে ঋতুতে প্রকৃতি বা সময়, মানে হয় না এক একটা সময় এক একটা জিনিসের ফলন হয়, তো প্রত্যেকটা ঋতুগতভাবে এক একটা জিনিস নেচার তাকে উপহার দিচ্ছে। তাহলে কবি বোঝাচ্ছে চোখ দিয়ে না দেখেও তিনি তার ঘ্রাণ শক্তি এবং বাকি যে ইন্দ্রিয়গুলো দিয়ে মানে রয়েছে সেগুলো দিয়ে প্রকৃতির প্রত্যেকটা দানকে তিনি অনুভব করতে পারছেন। এই অংশে কিন্তু শুধু দৃশ্য নয়, বরং গন্ধ, স্পর্শ এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই চোখ ছাড়াও যে একাধিক উপায় আছে সেইটাকে তুলে ধরছেন। এটা প্রমাণ করছে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুভূতি শুধুমাত্র তোমার দেখার উপর নির্ভর করে না, বরং তুমি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাও, তুমি তোমার বাকি যে ইন্দ্রিয়গুলো সেটাও ততটাই জরুরি। তাহলে দ্য গ্রাস এখান থেকে পড়ো। The grass, the thicket, and the fruit tree wild, white hawthorn, and the pastoral eglantine, fast fading violets covered up in leaves, and mid May's eldest child. এই The অবধিটা coming, হ্যাঁ বলো, এই অবধি বলো, বলো তারপরে আচ্ছা বলে দাও, তারপরে দ্য কামিং বলে দাও, দ্য the কামিং। coming, the coming marks rose full of dewy wine, the murmurous haunt of the flies on summer eve. এখানে কিডস পুরো সেন্সুয়াস আরো ডেসক্রিপশন দু লাইন দিচ্ছে পড়ে দাও ওয়ার্ল্ড অফ। একবারে, আরো দু লাইন পড়ে দাও এই ডেথ অবধি। ওকে স্যার। ডার্কলিং আই। Darkling, হুম। darkling, I listen, and for many a time I have been half in love with easeful death. হুম। এখানে আগের টাইমটাতে যেটা দেখা যাচ্ছে যে কিডস একদম সেন্সুয়াস ডেসক্রিপশন দিচ্ছে ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেলে, যে উনি চোখে হয়তো দেখতে পাচ্ছেন, আবার টাচ করে ফ্লাওয়ারদের নামগুলো গেস করতে পারছে, ওদের স্মেল থেকে গেস করতে পারছে যে এটা সিজন অফ স্প্রিং, এখানে এই সমস্ত ফ্লাওয়ার্স গুলো ব্লুম করে, হোয়াইট হথর্ন, প্যাস্টোরাল এগলেন্টাইন, ফাস্ট ফেডিং ভায়োলেটস। ফাস্ট ফেডিং ভায়োলেটস বলছে কারণ কি ভায়োলেট ফ্লাওয়ার গ্রো করে এপ্রিলে এবং মে এর মধ্যে ওদের সব পাতা ফুলগুলো ঝরে যায়, তাই জন্য। এবং হুম। মিড মেস এল্ডেস্ট চাইল্ড বলা হচ্ছে মার্কস রোজ কে, উইচ ইজ ফুল অফ ডিউই ওয়াইন, মানে ওর যে নেকটারটা আছে সেটাকে সাজেস্ট করছে, যেটা বিজদেরকে অ্যাট্রাক্ট করছে বা ফ্লাইজদেরকে অ্যাট্রাক্ট করছে। এবং এই যে মার্মারাস হন্টাস, আর এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে ওনোম্যাটোপিয়া, যেটা থেকে মানে সেন্স অফ হিয়ারিং তাকে অ্যাপিল করছে। মানে এখানে পুরো সেন্সুয়াস ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল দিয়েছেন উনি। এক্স্যাক্টলি।
আর কেউ? আর আর একটু আছে, হ্যাঁ বলো। আর নেক্সট টু লাইনের মধ্যে উনি ডার্কনেস এর কথা বলছেন, যে এরকম ডার্কনেস এর মধ্যে কিন্তু আমি অনেকবার উইশ করেছি ফর এ ইসফুল ডেথ, কারণ উনি অনেক অসুখে ভুগতেন, তাই জন্য উনি অনেক সময় এটা এক্সপেক্ট করেছেন যে উনি যেন একদম মানে শান্তিপূর্ণ মৃত্যু বরণ করতে পারেন। ঠিক আছে, সৈকত বলবি না আমি বলবো? বলুন বলুন। আচ্ছা, the grass, the thicket, the fruit tree wild happens on the pastoral and prospering violets covered up with the leaves and it means eldest child. আচ্ছা, স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই প্রথম 4 লাইন যদি বলি, এখানে প্রাকৃতিক দৃশ্য এবং একটা সময়ের ইঙ্গিত দেয়া হয়েছে। ঠিক আছে, এই প্রাকৃতিক উপাদান যেগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন, এমব্লেম ডার্কনেস, এর মধ্যে তোরা অনুভব করতে পারবি বা বুঝতে পারবি। এখানে কিছু নির্দিষ্ট মানে গাছগাছালির কথা তিনি উল্লেখ করেছেন, যেটা মানে ব্রিটিশদের যে গ্রামীণ যে প্রাকৃতিক দৃশ্য, সেখানকার একটা খুব চেনা ছবি বা খুব সাধারণ লক্ষণ। এর মধ্যে রয়েছে কি কি, যেমন বলছে দ্য গ্রাস, দ্য থিকেট, দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, অর্থাৎ সাধারণ ঘাস, তারপর ঘন ঝোপঝাড়, তারপর বিভিন্ন রকমের এই মানে ফল ফুল মানে ফল যেটাকে বলতে পারো, বুনো ফল, এই বিষয়গুলো। এগুলো কিন্তু প্রকৃতির যে বন্য এবং অবাধ সৌন্দর্য। এখানে বন্য মানে খারাপ নয়, আমরা বন্য ওয়াইল্ড বলতে খারাপ ভাবি, সেই অর্থে ভাবলে হবে না। এখানে প্রকৃতির মধ্যে যে একটা খোলামেলা ভাব, তার যে বাধাহীন যে সৌন্দর্য, এটাকে তিনি তুলে ধরছেন। এরপর দেখো দুটো নির্দিষ্ট ফুলের কথা তিনি বলছেন, যে হোয়াইট হ্যাড্রন অ্যান্ড প্যাস্টোরাল এগ্লিনাইন। তো এখানে এই যে হাথার্ন, এটা একটা সাধারণ মানে ঝোপ জাতীয় গাছ, ঠিক আছে, যেটা তোমার ওই স্প্রিং এর সময় সাদা ফুল দেয়। আর এই যে এগ্ল্যান্টাইন, এটা হচ্ছে এক ধরনের মানে গোলাপ, মানে কিরকম গোলাপ বলো তো, হচ্ছে বুনো গোলাপ। এটা কিন্তু তার মানে সুগন্ধের জন্য পরিচিত। আর প্যাস্টোরাল মানে তো জানো, যেটা হচ্ছে ওই রাখালিয়া যেটাকে বলে, গ্রাম্য মানে রুরাল। রুরাল আর প্যাস্টোরালের মধ্যে পার্থক্য, রুরাল মানে গ্রামীণ, আর প্যাস্টোরাল মধ্যে যার মধ্যে একটা রাখালিয়া মনোভাব রয়েছে। ঠিক আছে, তো সেই রাখাল জীবনের যে সরলতা, সেইটাকে ইঙ্গিত দিচ্ছে। আর এই প্রকৃতির যে মানে কতগুলো ছোট ছোট ফুল ফলের যে দৃশ্য দিচ্ছে, এটা সেইখানকার ছবি তুলে ধরছে। কিন্তু এরপর দেখ, একটা খুব ইম্পর্টেন্ট লাইন আসছে, ফাস্ট ফেডিং violets covered up in leaves. ফাস্ট ফেডিং ভায়োলেটস, ও অলরেডি রিজনটা বলে দিয়েছে কেন কেন দ্রুত লাল হয়ে যাচ্ছে ভায়োলেট ফুলগুলো। এটা একটা মানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যে মানে ধরো বসন্তের শুরুতে ফুটছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট টাইম যেটার কথা ও উল্লেখ করেছে। এটাও কিন্তু সেই ক্ষণস্থায়িত্ব এবং সৌন্দর্য যে মানে মানে সারাক্ষণ থাকে না প্রকৃতিতে, এই জিনিসটাকে তুলে ধরেছেন। তো এখানে কবি যেটা বলতে চাইছেন, যে প্রকৃতির এই যে ক্ষণস্থায়ী সুন্দর বা সৌন্দর্য, এটাকে তিনি অনুভব করতে পারছেন। এবং তিনি এখানে দেখো বলছে অ্যান্ড মিড মেজ এল্ডেস্ট চাইল্ড, মানে কি, মানে মে মাসের একেবারে মধ্যের যে সময়টা, মানে একদম মাঝামাঝি। তো তার মানে এখানে এল্ডেস্ট চাইল্ড বলতে তার জ্যেষ্ঠ সন্তান বা সব থেকে বড় পুত্র নয়। এখানে মানে লেখককে মানে লেখক পাঠককে কৌতূহলী করে তুলতে চাইছেন। এখানে এল্ডেস্ট সন বলতে বোঝাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এবং এখানে দেখো বলছে যে দ্য কামিং রোজ ফুল অফ, এই যে মানে পরের যে 3-4 লাইন অংশটি রয়েছে, তো এটার মাধ্যমে এই যে মাইল্ড মেজ এল্ডেস্ট চাইল্ড, এটার পরিচয়টাকে তিনি তুলে ধরেছেন। বলছে কি, দ্য কামিং মার্কস রোজ, মানে একটা গোলাপের কথা বলছে, একটা কস্তুরী গোলাপ যাকে বলা হয়। এটা কিন্তু মূলত একটা খুব সুন্দর গন্ধযুক্ত ফুল, যেটা গ্রীষ্মকালে ফোটে, মানে গরমে। ওখানকার শীত আর আমাদের এখানকার শীত তো এক নয়। তো এটা ওখানকার যে গরম, সেই গরমে ফুটছে, মানে ওদের গরম কিন্তু আমাদের ঠান্ডাই। হ্যাঁ, তো কবি এখানে বলছেন ফুল অফ ডিভি ওয়াইন, মানে কি, ডিভি ওয়াইন মানে কি বলবো, শিশির রূপী মদ, মানে ওই মদের যে বিন্দু বিন্দু এইভাবে পূর্ণ, এই ব্যাপারটা বলছে। তো এখানে গোলাপের যে সৌন্দর্য, তার যে মানে সজীবতা, এবং তার থেকে যে বেরোনো সুন্দর গন্ধ, সেটাকে ওই ঐশ্বরিক যে সুরাপাত্র বা সুরাপাত্র বলবো না, সুরা, তার সঙ্গে তিনি তুলনা করছেন। মানে এতক্ষণ ধরে কবি মূলত মদটারই বর্ণনা করে গেছেন, যে সেইটার থেকে কি ধরনের গন্ধ আসছে, কোন ফুল, কোন রোজ,
তার মধ্যে যে বুনোগন্ধ, লিমিটলেস ব্যাপার, তো এইটা না একটা মানে ওই ইন্দ্রিয় গ্রাহ্য যে সুমধুর চিত্র সেটাকে তুলে ধরছে। এরপর কবি দেখো এই গ্রীষ্মের যে সন্ধ্যার একটা মানে খুব শান্ত নিস্তব্ধ পরিবেশের কথা বলছে, দ্য মারমারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস। তো এটার মানে কি, মানে এই যে মারমারাস বলতে কি হালকা হালকা গুঞ্জন হচ্ছে, ঠিক আছে, সেখানের যে আশ্রয় বলতে কি বোঝাচ্ছেন? তো দেখবে গ্রীষ্মের যে মানে সন্ধ্যের দিকটায় হয় মানে মাছির একটা মৃদু একটা মানে টানা একটা গুঞ্জন শোনা যায়। এটা এমন একটা পরিবেশকে তুলে ধরছে যেখানে খুব ছোট ছোট শব্দ স্পষ্টভাবে মানে শোনা যাচ্ছে। এটা মানে স্পষ্টভাবে শোনা যাচ্ছে, এটা কেন? কারণ সে কোলাহল থেকে দূরে আছে। এটার মধ্যে একটা গভীর শান্তি রয়েছে, একটা নিস্তব্ধতা রয়েছে। এই যে ছোট ছোট বিষয়, এই যে ছোট ছোট প্রাকৃতিক শব্দ, এগুলো না অনেকটা সেই নাইট কি বলে নাইট অ্যাঙ্গেল, আমি নাইটমেয়ার বলতে যাচ্ছি, অনেকটা ওই নাইট অ্যাঙ্গেলের গানের মতোই প্রকৃতির অংশ হয়ে যাচ্ছে। এবং এই যে প্রকৃতির যে পরিবেশ, সেখানে কবি আরো আরো গভীরে মানে প্রবেশ করছেন। দেখো এখানে বলছে ডার্কলিং লিসন ডার্কলিং, মানে কি, মানে রিপিট কেন করছে, ধ্রুবপদের মতো কেন ব্যবহৃত হচ্ছে? বলছে সে কোথায় যাচ্ছে, আরো অন্ধকার, আরো অন্ধকার, অন্ধকার তো নয় এখানে, অন্ধকার মানে টেন্ডার, আরো গভীরের দিকে। তো এইখানে মানে কবির মনের অন্ধকারকেও তোরা ভাবতে পারিস, যে কবি যখন তার মানে মন খুব খারাপ, সে মনের মধ্যে মরমে যখন মরে যাচ্ছে, তার ভাইয়ের ব্যাপার, তার প্রিয়তম তাকে ছেড়ে গেছে সেই ব্যাপার, তো এই যে সিচুয়েশনটার মধ্যে, সেই দুঃখের মধ্যে তিনি নাইট অ্যাঙ্গেলের গান শুনছেন। আর এই মুহূর্তে তার মনে আসছে একটা অদ্ভুত উপলব্ধি। দেখো সেটার কথা বলেছে, অ্যান্ড ফর মেনি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। তার মানে কি, কবি এখানে প্রকাশ করছেন যে জীবনে তিনি অনেকবার ইজফুল ডেথ বা সহজ শান্তিপূর্ণ বা খুব মানে ভালো মৃত্যু যেটাকে বলে শান্ত মৃত্যুর প্রতি তিনি একটা মানে আকর্ষণ আকর্ষণ অনুভব করেছেন। তার মানে তার কাছে কিন্তু মৃত্যু যে খুব ভয়ের একটা বিষয় এমন নয়, বরং এই মৃত্যুটাই তাকে জীবন থেকে, জীবনের যে কষ্ট, তার যে যন্ত্রণা, সেখান থেকে মুক্তির একটা সহজ পথ বাতলে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে মানে কিটসের যে একটা রোমান্টিক যে মানে এন্টিটি, তার যে সংবেদনশীল মন, এবং এই যে জীবন থেকে অথবা দুঃখ থেকে পালানোর যে তীব্র আকাঙ্ক্ষা, এই 8 লাইনের মধ্যে দিয়ে সেটাই ফুটে উঠেছে। তো আমরা অলরেডি আজকে ঘন্টা দুয়েক ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, প্রায় 1.5-2 ঘন্টা মতো। এটা আজকে শেষ করতে গেলে 4 ঘন্টা লাগবে। আমি এক্সট্রা ক্লাস আগামীকাল একই টাইমে দেব, মঙ্গলবার। হ্যাঁ, মানে আমার সন্ধেবেলা অনেক ক্লাসের প্রেসার থাকে, এবার 1 ঘন্টার মধ্যে হবেও না। তো এই যে বাকি অংশটা আছে, এটাও আমার মনে হচ্ছে যদি মানে এতটা বর্ণনা করি আরো ঘন্টা দেড় দুয়েক লাগবে। নো ইস্যু, কালকে আমি 11:30 থেকে বাকিটা পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই তো? না স্যার, অসুবিধা নেই। না, স্যার, হ্যাঁ ঠিক কারণ আছে। হ্যাঁ এখন টানা পড়ালে না এরপর হবে। আর মানে তুমি আমায় যদি বলো আমি 8 ঘন্টাতেও শেষ করে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বা শব্দগুলোর যে আলাদা আলাদা অর্থ হতে পারে, সেই জায়গাগুলো তোমরা একটু নোট করে নিও। তাহলে এটার নোট আমি কালকেই দেবো, একটু শেষ করতে সময় লাগবে। আজকে এই অবধি রাখছি, কালকে আবার 11:30টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। ঠিক আছে।